দরজা বন্ধ করলে কেন তামান্না? তোমাকে বুঝাবো তামান্নাকে, কার গালে সেদিন চট দিয়েছিলি? কথাটা বলে তামান্না অন্যটা টান দিয়ে ছেড়ে ফেললো। এই আপনি কি করছেন এসব? আমি দৌড়ে যখন দরজা খুলতে যাব, তামান্না তখন পিছন দিক থেকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলতে লাগলো, কে কোথায় আছো, আমাকে বাঁচান, এই অসভ্যটা আমাকে মেরে ফেললো। এমন সময় তামান্নার বান্ধবীরা প্রিন্সিপাল স্যারকে নিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। তামান্না দরজা খুলে সাবিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি অবাক হয়ে এখনও তাকিয়ে আছি। সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। তামান্না এতটা ঘৃণিত কাজ করবে আমি ভাবতে পারিনি। যাদেরকে নিজের প্রিয় বন্ধু মনে করতাম তারাও আজ ধিক্কার জানাচ্ছে। অনেকেই বলছে আমার চরিত্র খারাপ। অনেকদিন থেকে নাকি আমি তামান্নার সাথে ইভটিজিং করছি। দু একজন ছেলে মারতে আসলো, আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার আমার কাছে এসে বলল, রাজ, তোমার দ্বারা এমন কিছু হবে কখনো ভাবিনি। ছি, তুমি এতটা জঘন্য। স্যার প্লিজ বিশেষ করেন আমি এসব করিনি। রাজ প্লিজ স্টপ। আমি কিছু শুনতে চাই না। যা দেখার তা তো দেখতেই পাচ্ছি। বিকেলে স্কুলে মিটিং বসলো। তামান্নার বাবা আসলো। আম্মুকে খবর দেওয়া হলো তামান্নার বাবার কথা আমাকে পুলিশে দেবে। আম্মু এসে আমার গালে ঠাস ঠাস চর বসিয়ে দিয়ে বলল, আমি এসব দেখার জন্য পেটে ধরেছি তোকে। তুই এমন করবি আমি কখনো কল্পনাও করিনি। সবাই বলল পুলিশকে ফোন দিতে। তামান্নার দিকে চেয়ে দেখে তামান্না মিটি মিটি হাসছে। প্রিন্সিপাল স্যার যখন পুলিশকে ফোন দেবে তখন মা স্যারকে বলল, স্যার দয়া করেন, আমার ছেলেটা ছাড়া আমার আর কেউ নাই। তার বাবাকে হারিয়ে তার মুখের দিকে চেয়েই বেঁচে আছি। ও স্যার, পুলিশকে ফোন দিবেন না। আমার ছেলেটার বাপের অনেক শখ ছিল ছেলেটা সেনাবাহিনী হবে। ওরে মাফ করে দেন স্যার, ও জীবনটা নষ্ট করবেন না। আমি কিছু করতে পারবো না। আর রাজ যে অপরাধ করেছে তার এমন শাস্তি হওয়া উচিত। আর আপনি কেমন মা, কেমন ছেলে পেটে ধরেছেন? একটা নারীকে সম্মান করতে পারে না। প্রিন্সিপাল স্যারের কথা শুনে মা কান্না করে দিল। আম্মুর চোখে পানি দেখে নিজের চোখের পানি আটকে রাখতে পারছে না। আম্মু তামান্নার বাবাকে অনেক অনুরোধ করলো, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড়। মা শেষ পর্যন্ত তামান্নাকে বলল, মা, তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? কি বলবেন এখানেই বলেন। মা, 5 মিনিট, বেশি কিছু বলবো না। আচ্ছা চলেন। মা তামান্নাকে পাশের রুমে নিয়ে গিয়ে বলল, জানো মা, বছরখানেক আগে রাজের বাবা মারা গেছে। ছোট্ট একটা বোন আছে, ওকে নিয়ে ওর বাবার অনেক স্বপ্ন ছিল। তুমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করো না। আমি একটা মা হয়ে তোমার পায়ে পড়ছি, আমার ছেলেকে ক্ষমা করে দিও। এই কি করছেন? শুনেন, ক্ষমা করতে পারি এক শর্তে, আপনার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যেতে হবে। আর কোনোদিন যেন ওর মতো লুচ্চাকে আমি সামনে না দেখি। আচ্ছা মা, তাই হবে। তামান্না অফিসে গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলে, স্যার, ওই কালপিণ্ডকে টিসি দিয়ে বের করে দেন। আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক। তামান্না মা, কি বলছিস এসব? তোর সাথে যে এত বড় অন্যায় করলো। বাবা আল্লাহ বিচার করবে, ক্ষমা মহৎ গুণ। পরের দিন যখন টিসি নিয়ে আসছিলাম তখন তামান্না দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। আমি মাথাটা নিচু করে যখন তার পাশ কাটিয়ে যাব তখন সে বলল, এই লুচার, বলেছিলাম না কলেজে প্রথম আমিই হব। এখন আমার কোনো প্রতিযোগী নেই। আমি তোর মতো ফকির কিনা আমাকে চড় মারে? শোন, সারা জীবন আমার নাম মনে এলেই ভাববি তামান্না কে ছিল। তামান্নার দিকে তাকিয়ে হারিয়ে গেলাম অতীতে। দুজন একই কলেজে পড়তাম। কলেজে প্রায় সবার সাথে বন্ধুত্ব ছিল। আমি যে কলেজে পরীক্ষাগুলোতে প্রথম হতাম এটা সবাই মানতে পারলেও তামান্না মানতে পারতো না। শুনেছি তামান্নার শিক্ষা জীবনে কখনোই দিতে হয়নি, আর তামান্না এই জন্য আমাকে দেখতে পারতো না। একদিন কলেজ শেষ করে বাসায় ফিরবো এমন সময় তামান্না সামনে দাঁড়িয়ে বলল, রাস, আমি তোমাকে ভালোবাসি। সেদিন তামান্নার কথায় হাসি পেয়েছিল খুব। তবুও হাসিটুকুকে দমিয়ে রেখে কোনো উত্তর না দিয়ে চলে এসেছিলাম। তার 2 দিন পর মাঠের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় তামান্না তার বান্ধবীর সাথে বলছে, জানিস, রাসকে প্রেমের জালে ফাঁসিয়ে পড়াশোনা থেকে দূরে রাখবো, আর রাস আমাকে ভালোবাসবেই। আমার চেয়ে সুন্দরী এই কলেজে আর কে আছে? আমি সেদিন তামান্নার মুখে এই কথা শুনে খানিকটা অবাক হই। একটা মেয়ে প্রথম হওয়ার জন্য এমন ঘৃণিত কাজ করে। পরের দিন যখন ছুটি শেষে আমার সামনে দাঁড়িয়ে বলে, রাজ, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সেদিন তামান্নার গায়ে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলেছিলাম, প্রথম হওয়ার জন্য যে মেয়ে নিজের চরিত্রে কলঙ্ক লাগাতে পারে সে মেয়েকে আমি কখনোই ভালোবাসবো না, কোনোদিনও না। এই, তুই আমাকে মারলি, আমি তোকে দেখে নিব। এ থেকে পরের দিন ক্লাসে বসে আছি এমন সময় হাবিব বলল, রাজ, তোকে নিশি কমন রুমে ডাকছে, কি যেন বলবে, এখনই যা। আমি কমন রুমে যেতেই দেখি তামান্না বসে আছে। তামান রুমে আমাকে দেখে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলে কেন তামান্না? তোমাকে বুঝাবো তামান্নাকে, কার গালে সেদিন চট দিয়েছিলি। কথাটা বলে তামান্না অন্যটা টান দিয়ে ছেড়ে ফেললো।
এই ছিল আমার কাহিনী, আর বাকিটা তো আপনারা আগেই শুনেছেন। তারপর সেখান থেকে টিসি নিয়ে চলে যায় অন্য এলাকায়, আর সেখানে গিয়ে নতুন একটা কলেজে ভর্তি হই। দেখতে দেখতে কেটে যায় কয়েকটি বছর। বাবার অনেক স্বপ্ন ছিল আমি সেনাবাহিনীতে চাকরি করব। এইচএসসি পরীক্ষা চলাকালীন বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মা আর ছোটো বোনের যাবতীয় খরচ আমার উপর এসে পড়ে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর টিউশনি করাতাম, সেখানে যা পেতাম তা দিয়েই টানা পড়ে সংসার। রেজাল্ট বের হলো, আমাদের কলেজে সেরা রেজাল্ট করলাম। তারপর পত্রিকার সেনাবাহিনীর নিয়োগ দেখে আবেদন করলাম। আবেদন করার টাকা ছিল না। বাসায় যখন মাকে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলে, মা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। আমি যখন মুসকে রুম থেকে বেরোতে যাব, ঠিক তখনই ক্লাস 5-এ পড়া বোনটা সামনে এসে দাঁড়ায়, হাতে মাটির ব্যাংক। কি হচ্ছে বুঝতেছি না। পুস্কিরা মাটির ব্যাংকটা হাতে দিয়ে বলল, ভাইয়া, তুমি যে টিফিন খেতে টাকা দিতে আমি খাইনি, এখানে জমিয়েছি। এখানে 500 টাকার মতো হবে, তুমি আবেদন করো। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আশাকে বুকের সাথে জড়িয়ে নিলাম। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিন এসে গেল। সকালবেলা ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে প্রার্থনা করলাম মা বাবার স্বপ্ন যেন পূরণ করতে পারি। সেনাবাহিনীতে টিকেও গেলাম। সন্ধ্যায় যখন মেজর সিনহা আমাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিল, তখন নিজের অজান্তে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। বারবার বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। বাবা আজ থাকলে কত খুশি হতো। তার স্বপ্ন পূরণ হয়েছে, তার ছেলে সরকারি চাকরি পেয়েছে, কতই না গর্ববোধ করত। মাসখানেক পর সিলেটে সেনাবাহিনীতে আমাকে ট্রেনিংয়ে ডাকা হলো। আমার সাথে ছিল রাফি। দুজনে বেঙ্গল রেজিমেন্টে যোগদান করি। এই যেন এক অন্য জীবন। সাহসিকতা, নৈতিকতা, পরিশ্রম, নিয়মাবর্তিতা সব মিলিয়ে গৌরবের এক জীবন, যা শত কষ্টকে হার মানায়। ট্রেনিংয়ে 2000 সৈনিকের মাঝে প্রথম হলাম। তৎকালীন সেনাবাহিনীর পারিবারিক নিরাপত্তার জন্য আমাকে মনোনীত করা হলো। একদিন সকালবেলা স্যার বলল তার মেয়েকে ডেকে দিতে। আমি তার মেয়েকে ডাকতেই তার রুমের সামনে যাই। দরজায় অনেকক্ষণ শব্দ করি, কিন্তু রুমে মিউজিক বাজছিল জন্য হয়তো বা শুনতে পাইনি। তাই আমি দরজা ধাক্কা দিতেই নিধি গরম চাটা আমার মুখে ছুড়ে দিয়ে বলল, ছোট লোক, তোর মতো ছেলের কি করে সাহস হয় আমার রুমে প্রবেশ করার? কথাটা বলে নিজের ড্রেস ঠিক করতে লাগলো। আমি ম্যাডাম কি অবস্থায় দেখতে পারবো ভাবতে পারিনি। কয়েকবার রুমের বাইরে থেকে ডাক দিয়েছি, কিন্তু রুমের ভিতরে মিউজিকের শব্দ আসছিল শুধু। তাই বাধ্য হয়ে দরজা ধাক্কা দিতেই দেখি ম্যাডাম ড্রেস চেঞ্জ করছে। আমাকে দেখে ম্যাডাম টেবিলে রাখা গরম চাটা ছুঁড়ে মারে। কোনোরকম চোখ বন্ধ করে নেই। আমার মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করা অবস্থায় বললাম, ম্যাম ক্ষমা করবেন, স্যারের হুকুম ছিল, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। নিধি আমার গায়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিয়ে বলল, রাস্কেল, মেয়ের শরীর দেখার খুব শখ তাই না? আজকেই পাপাকে বলছি যেন তোকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। নিধির কথা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। কাবা কাবা গলায় বললাম, ম্যাম এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। মনে রাখিস, এরপর যদি কোনোদিন এমন কিছু করিস তাহলে তোকে জুতা পিটা করব, চাকরি থেকে বহিষ্কার করব। কথাটা বলেই নিধি চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। চোখের কোণে অশ্রুকণা ভিড় করছে, কিন্তু আমরা যে কান্না করতে পারবো না, কান্না করা যে আমাদের মানায় না। গায়ে সৈনিকের খাকি পোশাক, হাতে রাইফেল, এ যেন রোবটের মতো অনুভূতির এক মানুষ আমি। এসব দাঁড়িয়ে ভাবছি, তখন চোখের সামনে নিধি তার বাবার সাথে ঢাকায় চলে গেল। নিধি সেনাবাহিনীর প্রধানের মেয়ে। ছোটবেলায় মা মারা যায় তার। সেদিক থেকে অনেক চঞ্চল টাইপের। তার বাবা তার চঞ্চলতায় কখনো বাধা দেয়নি, যার জন্য মানুষকে মানুষ বলে মনে করে না। সত্যি বলতে বড় লোকের এমনই, তাদের কাছে গরিবরা মানুষ না। কার কয়টা বাড়ি, কয়টা গাড়ি, এসব দিয়ে তারা মানুষ মনে করে। 3 দিন পর নিজে ঢাকা থেকে আবার সিলেটে ফিরে। আমাকে দেখে তার চোখটা রক্তবর্ণ ধারণ করে। পরদিন বিকেলে দাঁড়িয়ে আছি বাসার সামনে। কে যেন পিছন থেকে ডাক দিল, রাজ, এদিকে এসো। পিছনে তাকিয়ে দেখি নিধি, তার সাথে আরো দুটো মেয়ে। আমি কাছে যেতে নিধি মেয়ে দুটোকে কি যেন বলল। মেয়ে দুটি নিধির কথা শুনে এসে দিল, রাজ, পুকুরের মাঝখানে পদ্ম ফুলটা দেখছো না, সেটা আমাদের এনে দাও। ম্যাম কাপড় তো ভিজে যাবে। ইটস মাই অর্ডার, সো নিয়ে আসো যাও, নয়তো বাবাকে বলবো তুমি আমাদের সাথে অসভ্যতামি করেছো। শাস্তি কি হবে জানোই তো। নিধির কথা শুনে অনেকটা ঘাবড়ে গেলাম। বুঝতে পারছি না আমার সাথে নিধির কিসের শত্রুতা, যার জন্য এমন করছে। পদ্মফুল আনতে গেলে নির্ঘাত জ্বর হবে, এসব ভাবতে শরীরটি শিউরে উঠল। কি হলো, এনে দিচ্ছিস না কেন? জি আনছি, আপনি একটু সময় দেন। আমি পুকুরে ঝাঁপ দিলাম। পাশে অবস্থারত এক সৈনিক আমার এমন বোকামি দেখে বিস্মিতভাবে তাকালো এদিকে। আমি পুকুরের মাঝখান থেকে সাঁতরে কয়েকটা পদ্মফুল এনে নিধির হাতে দিলাম। নিধি ফুলটা হাতে না নিয়ে মাটিতে ফেলে দিয়ে পিষে ফেললো। ম্যাম ফুলটার কি দোষ ছিল? তুই কি করে ভাবলি তোর মতো সামান্য 20,000 টাকা বেতনে পাওয়া সৈনিকের হাতের ফুল আমি নেব? তোর আনা ফুল আমার হাতে নয়,
পায়ের তলায় শোভা পায়, বুঝতে পারছিস? নিধির কথা শুনে মুচকে হাসলাম। আকাশে মেঘ করছে, মনে হচ্ছে আমার মতো আকাশের মনটা বিষণ্ণ। একটু দূরে কমান্ডো ট্রেনিং হচ্ছে, তার পাশে দুদলে ফুটবল খেলছে। জীবনটা রংধনু 7 রঙের মতো আলাদা। কি হলো, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এমন করে? ম্যাডাম, আপনি তো যেতে বলেননি। ওহ আচ্ছা, শোন, তোকে যেন আমার সামনে না দেখি। তোকে দেখলে আমার পায়ের স্যান্ডেল খুলে মারতে ইচ্ছা করে। এই নিধি, এসব কি বলছিস? আমি নিধি আর তিশার কাছ থেকে চলে আসলাম। আমি চলে আসার পর তিশা বলল, নিধি, তুই ওই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার কেন করছিস? ছেলেটাকে জোর করে ঠান্ডা পানিতে নামালি, এখন আরো জুতো খুলে মারতে চাইলি? এই আমার বান্ধবী হয়ে তার প্রতি তুই দরদ দেখাচ্ছিস? লজ্জা করে না ওর হয়ে কথা বলতে? দোস্ত, রেগে যাচ্ছিস কেন? আমি ওর হয়ে কেন কথা বলবো? সত্যি বলতে ছেলেটারও তো কোনো দোষ নেই। এই, তুই লুচ্চাটার প্রেমে পড়লি নাকি? প্রেমে কেন পড়বো? যা সত্যি তাই বললাম। তবে ছেলেটাকে দেখলে অজানা এক ভালো লাগা কাজ করে, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ছি, আমার বান্ধবী হয়ে শেষমেশ তোর ওই লুচ্চাটাকে ভালো লাগলো? জানিস কত বড় অসভ্য ছোট লোকটা। কি হয়েছে তোর সাথে? শোন তাহলে, 5 দিন আগে আমি শাড়ি পরছিলাম, এমন সময় দরজা নক না করে সরাসরি আমার রুমে ঢুকে পড়েছে আর আমার বিয়ের আগের সবকিছু দেখে ফেলেছে। ও, তুই কি বলিসনি? আচ্ছা, সত্যি কি আমাদের প্রিন্সেসের সব দেখে নিয়েছে, নাকি কিছু বাকি রয়েছে? দিশা, তুই চুপ করবি? আমার ওসব দেখে নিয়েছে, তাই আমিও কম করিনি। গরম চা মুখে ছুঁড়ে মেরেছি। জানিস, বলে কি আমাদের দরজায় নাকি নক করেছিল, কোনো সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে রুমে ঢুকেছে। তার এই মিথ্যা অজুহাত শুনে আরো 2 থাপ্পড় কষে দিয়েছি। ভালো করেছি না? ছেলেটা যদি সত্যি নক করে থাকে আর তুই যদি না শুনিস তাহলে ঠিক আছে। আচ্ছা, তুই দরজা লক করিসনি, এটা তো ভুল করেছিস। আচ্ছা, একটা সমাধান দি। যেহেতু বিয়ের আগেই ছেলেটা তো সব দেখে নিয়েছে, সেহেতু তুই ছেলেটাকে বিয়ে করে নে। দিশা, তুই কিন্তু এখন বেশি বেশি বলছিস। আমি মরে যাব তবু ওই রকম ছোট লোককে বিয়ে তো দূর, ভালোবাসবো না। আমি তো একজনকে অনেক দিন আগেই ভালোবেসে ফেলেছি। আমার প্রতিটা ভাবনায় সে মিশে আছে, আমার প্রতিটা স্পন্দন তাকে ঘিরে। কি বলিস এইসব নিধি? যার জন্য কলেজের সবাই পাগল, সে কিনা অন্যজনের জন্য পাগল? কে সে? দেখা না একটু দেখি সে ভাগ্যবান মানুষটাকে। তার কোনো পিক নেই রে তিশা। কি বলিস? যাকে ভালোবাসিস তার কোনো পিক নেই? এটা কোনো কথা? মিথ্যে কেন বলিস? আমি দেখলে কি তোর ভালোবাসার মানুষকে নিয়ে যাব তোর থেকে? দোস্ত, বিলিভ মি, আমি তাকে না দেখেই ভালোবেসেছি। তার সাথে কোনোদিন কথাও হয়নি, জানি না আর কোনোদিন হবে কিনা। সে ফর্সা না কালো, না লম্বা না বেটে, এসব আমি জানি না। আমি শুধু জানি সে আমার অনুভূতি, আমার ভালোবাসা। তাকে ছাড়া যে এই মনে আর কাউকে জায়গা দিতে পারবো না। ও, বুঝতে পারছি। তা ছেলেটার নাম কি তা তো জানিস? আর না দেখে কিভাবে প্রেমে পড়লি, একটু বলবি আমাকে? বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। তার নাম জানি না, ফেসবুকে তার লেখা অপ্রাপ্তি গল্পটা পড়ে খুব কেঁদেছিলাম। একটা মানুষের অনুভূতি এত সুন্দর হয়, তার লেখা না পড়লে হয়তো জানতাম না। তার প্রতিটা লেখা আমার মর্মে প্রেমের শিহরণ জাগিয়ে যায়। আমি নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকে পণ করেছিলাম কাউকে ভালোবাসবো না, কিন্তু কাউকে না দেখেই যে ভালোবেসে ফেলবো তা কোনোদিন ভাবিনি। ও আচ্ছা, বুঝতে পারছি। তা তোর উচিত ছেলেটার খোঁজ নিয়ে পরিচয় বের করা। এমনও তো হতে পারে ছেলেটা অন্য কাউকে ভালোবেসে ফেললো। ঠিক বলেছিস, কিন্তু ছেলেটা তো কারোর সাথে কথা বলে না, নিজের পরিচয় দেয় না। আচ্ছা দোস্ত, মন খারাপ করিস না, একদিন ঠিকই তার পরিচয় জানতে পারবি। আমি আজ আসি, অন্যদিন আসবো। আচ্ছা যা তাহলে, রাতে ফেসবুকে নক দিস, কথা আছে। এদিকে রাত্রিবেলা আমার শরীরে কেঁপে জ্বর আসে, তবুও ডিউটি করতে হচ্ছে। রাত প্রায় 10টা, এমন সময় সেনাবাহিনী প্রধানের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমেই সিনহা সাহেব আমার কাছে আসতেই স্যালুট দিলাম। স্যার আমার কাঁধে হাত রেখে বলল, তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছি। তোমার মতো সৈনিক দেশের ভবিষ্যৎ। সামনে মাসে হেলিকপ্টার থেকে প্যারাশুট থেকে লাফ দেওয়ার প্রতিযোগিতা হবে, তুমি অংশগ্রহণ করো। যদিও তুমি একজন সাধারণ সৈনিক। জি স্যার, পারবো।
আর একটা কথা, সেনাবাহিনীতে চাকরির পাশাপাশি লেখাপড়াটা ভালোভাবে চালিয়ে যেও। দক্ষতার সাথে পড়াশোনার যোগ্যতাটাও লাগবে। স্যার চলে গেলে মনে মনে ভাবলাম, সত্যি মানুষ কত অদ্ভুত। নিধির বাবা কত সুন্দর মনের মানুষ, আর নিধি কতটা নিচু মনের মানুষ। নিধি এবার এইচএসসি পরীক্ষা দেবে। শুনেছি নিধি সেনাবাহিনীর কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি সব বিষয়ে পারদর্শী। একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে, নিধিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। যে কেউ প্রথম দেখা তার প্রেমে পড়ে যাবে। আল্লাহ তাআলা তার চেহারা এক অদৃশ্য মায়া দিয়েছে, যে মায়া জাদুতে যে কোনো মহাপুরুষকে বধ করতে পারবে। তার ডাগর কালো চোখ, অনিমেষ কালো চুল, ভুবন ভোলানো হাসি, সব মিলিয়ে দা ভিঞ্চির বিখ্যাত সেই মোনালিসা। পরদিন সেনাপ্রধানের বাসা থেকে সোজা জালালাবাদ ক্যান্টনমেন্টে চলে গেলাম। সেখানে 2 সপ্তাহ ট্রেনিং শেষে কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। সব কয়টি প্রতিযোগিতা ও হেলিকপ্টার থেকে প্যারাশুটে পড়ে লাফ দিয়ে প্রথম স্থান অধিকার করলাম। রাষ্ট্রপতি সম্মাননাসূচক সোনার মেডেল দিলেন। পরের দিন ডিউটি দিচ্ছি সেনাপ্রধানের বাসায়। এমন সময় একজন এসে বলল, স্যার আমাকে ডাকছে। আমি 5 তলায় স্যারের রুমে যেতে দেখতে পেলাম স্যার আর তার মেয়ে বসে আছে, সাথে তিশাও আছে। নিধি ক্যাচ খুব সুন্দর লাগছে, নীল শাড়ি, সাথে কাচের চুড়ি, একদম বাঙালি মনে হচ্ছে। স্যার আমাকে দেখে বললেন, কংগ্রাচুলেশন রাজ, আমি জানতাম তুমি পারবে। জানিস মা, রাজ সবগুলো প্রতিযোগিতাতে প্রথম হয়েছে, যা কিনা আর্মি ইতিহাসে বিরল। স্যারের কথা শুনে নিধি ভেঁচকি কাটলো। তিশা অনেকটা বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলাম। আমি মুচকে সে স্যারকে ধন্যবাদ জানালাম। ওয়েলকাম রাজ। শোনো নিধি তার গার্লফ্রেন্ডের বার্থডেতে যাচ্ছে। আমি চাচ্ছি তুমি নিধি আর তিশা মামুনির সাথে যাও। আমি আজ বিকেলে ঢাকায় যাচ্ছি, ফিরতে ফিরতে পরশু দিন। জি স্যার। বাবা, আমি এখনো কি ছোট? ড্রাইভ করতে পারি তো। আমি আর তিশা ঠিক যেতে পারবো, তুমি কোনো চিন্তা করো না। আর আমাদের সাথে কাউকে যেতে হবে না। আমি যা বলছি তাই, তোমাদের সাথে রাত যাবে। তোমাদের নিরাপত্তা বলতেও একটা কথা আছে, আর কোনো প্রশ্ন নয়। ও শিট! এই বলে নিধি দিশা কিনে গাড়িতে উঠে পড়লো। আমি ড্রাইভ করছি, এমন সময় পিছন থেকে নিধি বলল, আগে যদি জানতাম বাবা এমন একটা ছোট লোককে কাঁধে ঝুলিয়ে দিবে, তাহলে কখনো বার্থডে পার্টিতে আসতামই না। এই নিধি, বাদ দে না। বল, আশার জন্মদিনে ওর জন্য কি নেওয়া যায়? আমি ডায়মন্ডের হার নিয়েছি, এটা দিলেই চলবে। কিন্তু এছাড়া আনকমন কিছু সাদা মাটার মাঝে গিফট করা গেলে ভালো হতো না? আচ্ছা রাজ, তুমি বলো, এছাড়া আর কি গিফট দেওয়া যায়? ম্যাম বারবিডল গিফট করেন, সাথে আপনার প্রিয় কোনো লেখকের প্রিয় কোনো বই গিফট করতে পারেন। সামনে একটা লাইব্রেরি আছে, সেখানে সব রকমের বই পাবেন। ওয়াও, সত্যিই তো। সামনে দাঁড় করিও। হুমায়ুন আহমেদের হিমু সামগ্রী আশা পড়তে চেয়েছিল, সেটা গিফট করলে দারুণ হবে। গিফট কিনে যত সময় বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করলাম। যদি আমি বাসায় যেতে চাইনি, তিশার অনুরোধে গিয়েছিলাম। বার্থডে পার্টিতে নিধি অনেক ড্রিঙ্কস করে, তিশা না করা সত্ত্বেও। রাত 12টার দিকে বার্থডে পার্টি শেষ হলে সবাইকে বিদায় জানিয়ে আবার বাসার দিকে রওনা হয়। তিশা তার বাসার সামনে এসে দাঁড়িয়ে বলে, গাড়ি দাঁড় করালে তিশা নিধির কাছ থেকে বিদায় নিয়ে বলে, রাজ, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, তোমার ফোনটা একটু দেবে? এই নেন। তিশা ফোনটা নিয়ে তার নাম্বারে ফোন দিতেই তার কাঁধে ভ্যানিটি ব্যাগে রাখা ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। আমার ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে চলে গেল। এই লুচ্চা, এবার চল, কোনো জায়গায় আর দাঁড়াবি না। আমি ম্যাডামকে একদম বাসায় পৌঁছে দেই, বাট ম্যাডাম ঠিকমতো হাঁটতে পারছে না। ড্রিঙ্কস কোনোদিন করেনি, তাই মাথা ধরছে বুঝতে পারলাম। ম্যাডামকে তার রুমে নিয়ে শুয়ে দিতেই ম্যাডাম বমি করে দিল। আমার ড্রেসে তো পড়লই বমি, সাথে ম্যাডামের ড্রেসটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। তাই কাজের মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে এনে ম্যাডামের ড্রেস চেঞ্জ করে দিলাম। ম্যাডাম কাজের মেয়েটাকে চলে যেতে বলল। আমি বাইরে দাঁড়িয়ে আছি। এমন সময় কাজের মেয়েটা বলল, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। আমি ম্যাডামের রুমে যেতে ম্যাডাম বলল, এই আমাকে রেখে কোথায় গিয়েছিল? আমার ভয় করে না বুঝি? আমার ভয় করছে, তুমি রুম থেকে যেও না। ম্যাডাম এসব কি করছেন? আপনি কমন, সব ঠিক হয়ে যাবে। আমার কলার ধরে টান মেরে বিছানায় ফেলে দিল নিধি, শক্ত করে জোরে ধরে আছে। আমার ভয় করছে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব মনে হচ্ছে। তুমি আমাকে একা রেখে যেও না, আমার মাথাটা কেমন যেন করছে, মাথায় হাত বুলিয়ে দাও। নিধি আমাকে শক্ত করে জোরে ধরে আছে, মাথাটা ছোট্ট মুরগির বাচ্চার মতো বুকে লুকিয়ে রেখেছে। ছাড়ানোর চেষ্টা করছি, ছাড়াতে পারছি না, তাই বাধ্য হয়ে নিধির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এভাবে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকালবেলা নিধি ঘুম থেকে উঠে দেখে সে আমার বুকে শুয়ে আছে। আমার বুকে তাকে আবিষ্কার করতে পেয়ে সে অগ্নিমূর্তি ধারণ করলো, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর কি করে সাহস হয় আমাকে বুকে নেওয়ার?
তোকে যতটা খারাপ মনে করেছিলাম তার চেয়ে বেশি খারাপ তুই। ছি, তোর ঘরে মা বোন নেই, সারা রাত তুই আমার রুমে আমার সাথে ছিলি। ম্যাম, কালকে আপনি আমাকে জোর করে রেখেছেন, আর এমন অবস্থা ছিল যে আপনাকে একা রেখে যেতেও পারছিলাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিল সে ড্রেস নেই। তার মানে কুত্তাটা আমার সাথে রাত্রে অসভ্যতামি করেছে। এই কুত্তা, তুই আমার সব কেড়ে নিলি। ম্যাম, আমি আপনার কিছুই কেড়ে নিইনি। আপনি কাল রাতে অনেক পাগলামি করেছেন, এ অবস্থায় আপনাকে একা ছেড়েও দিতে পারিনি। চুপ কর, আর কত মিথ্যা বলবি? আমাকে সারা রাত জড়িয়ে ধরেছিলি, জানি না রাতে কি করছিস। আল্লাহ, আমার সব শেষ। এই, তুই কি আমার সাথে ওসব করে ফেলছিস? মিথ্যা বলবি না। নিধির বাচ্চামি কথাগুলো শুনে হাসি আসছে। কি বলবো ভেবে পাচ্ছি না। যতটা চালাক ভেবেছিলাম ঠিক ততটাই চালাক সে নয়। কি হলো, বুঝিসনি? আমার সাথে কি বাসর করছিস? মিথ্যা বলবি না একদম, তাহলে কিন্তু খুন করে ফেলবো। নিধির কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। কান্না করলে যে মেয়েদের এত সুন্দর লাগে তা আগে জানা ছিল না। নিধির গাল বেয়ে মুক্তোর ডানার মতো জল গড়িয়ে পড়ছে। আমি কিছুটা সাহস সঞ্চয় করে বললাম, ছি ম্যাডাম, ওসব বলবেন না। আমি আপনার সাথে কিছুই করিনি, ভয় পাবেন না। আপনি ফুলের মতো পবিত্র। আমি কথা শেষ করার আগে নিধি চর বসিয়ে দিল। এই, তুই মিথ্যা বলছিস কেন? সকালে যখন আমি ঘুম থেকে উঠে তখন দেখি তুই আমাকে জড়িয়ে ধরে আছিস, আমার সাথে ওসব করে আমার ড্রেসও চেঞ্জ করেছিস। আমি এখন সবাইকে, বাবাইকে বলছি তুই আমাকে ধর্ষণ করেছিস। তোকে যেন ক্রস ফায়ার করে। ম্যাম, কুল ডাউন প্লিজ। স্যারকে সব বলবেন না। আমার চাকরি চলে যাবে, আর আমার বাড়িতে অসুস্থ মা আর ছোট বোন ছাড়া আর কেউ নেই। ওরা বাঁচবে না আমাকে ছাড়া। আপনি আমার কথাটা বিলিভ করেন? কি বিলিভ করব? এই যে কাল সারা রাত আমার সাথে জড়িয়ে ধরে শুয়ে থেকেও আমার সাথে বাসর করিসনি, আমার ড্রেস চেঞ্জও আমার সাথে অসভ্যতামি করিসনি। তুই সত্যি আমার সব দেখে নিয়েছিস। এখন আমার বরের কি হবে? ম্যাডাম, হ্যাঁ, রাতের মেয়ে আপনাকে নয়। আপনি রাতে মদ্যপান অবস্থায় আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি চলে যেতে চেয়েছিলাম। আপনি বলেছেন মরে যাবেন, আর আপনার ড্রেস আমি নই। আপনাদের বাসার কাজের মেয়েকে দিয়ে চেঞ্জ করিয়ে নাইট ড্রেস পরিয়ে দিতে বলেছি, কেননা আপনি আপনার ড্রেসে বমি করে দিয়েছিলেন। আমি বিশ্বাস করি না, তুই সব নাটক করছিস। আমি বাবাইকে সব বলছি। নিধি যখন ফোন করতে যাবে ঠিক তখনই নিধির হাতটা ধরে ফেললাম। ম্যাম, কাজের মেয়েটাকে একটু ডাক দিয়ে শুনেন। কাল কাজের মেয়েটাই আপনার ড্রেস চেঞ্জ করেছে। এই ছোট লোক, তোর কি করে সাহস হয় আমাকে স্পর্শ করার? তুই আমার চোখের সামনে থেকে যাবি? তোর বাসায়ও তো তোর বোন আছে। তোর বোনের সাথে যদি কেউ এমন করে তখন তোর কেমন লাগবে? আমি যেন তোকে আমার সামনে না দেখি। দেখলে আমি তোকে কি করব নিজেও জানি না। ম্যাম, আমি যা বলছি সব সত্যিই বলছি, একটা শব্দ মিথ্যা বলিনি। নিধি আমার দিকে তাকিয়ে দেখতে পেল আমার গালে গলায় লিপস্টিকের দাগ। সাথে সাথে পা থেকে স্যান্ডেল করে বাড়ি মারতে মারতে বলল, এই রাস্কেল, তুই আমার সাথে ওসব করিসনি? তাহলে তোর গালে ঘাড়ে লিপস্টিকের দাগ কেন? কোনো কিছু না করলে আর গালে গলায় লিপস্টিকের দাগ থাকে? ম্যাম, রাতে ঘুমের করে আপনি এসব করেছেন। এই চুপ! এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, নয়তো আজ আমার হাতে তুই খুন হবি। আমি রুম থেকে বেরোতে নিধি কাজের মেয়েটাকে ডাক দিল। কাজের মেয়েটাকে জিজ্ঞেস করতে কাজের মেয়েটা বলে দিল, ম্যাম, কাল রাতে আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আপনি বমি করে দিয়েছিলেন। রাজ স্যার ডক্টরকে ফোন করতে চেয়েছিল, আমি না করেছি, কেননা আপনি ড্রিঙ্কস করেছেন। এসব জানাজানি হলে স্যারের মান সম্মান কোথায় যাবে? আরেকটা কথা ম্যাম, আপনি কি রাজ স্যারকে... এই কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? না ম্যাডাম, কাল রাতে আমার সামনে রাজ স্যারকে জড়িয়ে ধরে বলেছিলেন তাকে ছাড়া বাঁচবেন না, আর সে রুম থেকে বের হলে আপনি নাকি সুইসাইড করবেন। নিধি সাথীর কথা শুনে লজ্জা পেল খানিকটা, সাথে অনেক রাগ লাগছে। রাগকে চেপে রেখে বলল, তুই যাবি আমার সামনে থেকে? সাথী চলে গেল। আমি ফ্রেশ হয়ে ডিউটি করছি। পেছন থেকে রফিক বলে উঠল, রাজ, তোমার গালটা ওভাবে লাল হয়ে আছে কেন? জানি না, সকালে ঘুম থেকে উঠে দেখছি গলাটা লাল হয়ে আছে, বুঝতে পারছি না কিছু। ও আচ্ছা, এবার ঈদে বাড়িতে যাবে না? জানি না, ছুটি মঞ্জুর হলে যাব, নয়তো আর যাওয়া হবে না। কয়েকদিন থেকে মাকে দেখি না, আর মা চুটকির কথা খুব মনে পড়ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আশা বলল, ভাইয়া, জানো আমি আজ রোজা রেখেছি। তাই বুঝি? কেন রোজা রাখছিস আমার টুনটুনি? এখন তো রমজান মাস না? ভাইয়া, পরশুদিন তোমাকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি। আম্মু নাকি দেখেছে। আম্মু রোজা রেখেছে, আমাকে অনেক বারণ করেছে, তবু রেখেছি। ছোটদের কথা নাকি আল্লাহ তাআলা বেশি শোনে, তাই রোজা রেখেছি। নামাজ পড়ে বলেছি আল্লাহ যেন আমার ভাইয়াকে হেফাজত করে। তুমি কেমন আছো ভাইয়া? আশার কথা শুনে দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখের পানি বাদ মানছে না।
কথা বলতে পারছি না, গলা আড়ষ্ট হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বললাম, হ্যাঁ টুনটুনি, আমি ভালো, তুই কেমন আছিস? ভাইয়া, তুমি কাঁদছো তাই না? কান্না করো না, তুমি কাঁদলে আমারও কান্না পায়। আচ্ছা ভাইয়া, ওখানে সময় মতো খেতে দেয় তো? জানো ভাইয়া, এখানে খেতে বসলে তোমার জন্য প্লেটের এক কোণে খাবার রেখে দেই। মা বউকে তবু। হ্যাঁ টুনটুনি, খেতে দেয়, চিন্তা করিস না। বল, এবার ঈদে তোর জন্য কি নিয়ে আসবো? ভাইয়া, রোজার ঈদে তো তুমি আসোনি। এবারের ঈদে আমার কিছু লাগবে না, তুমি এসো তাহলেই হবে। কতদিন তোমাকে দেখি না। জানো, আজ আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ। দেখতে হবে না? টুনটুনিটা কার? আচ্ছা, মাকে দে। মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিয়ে মনে মনে ভাবছি, দেশ রক্ষা কত বড় মহান পেশা, কত ত্যাগ তিতিক্ষা করতে হয়। একজন শিক্ষক প্রতিদিন তার মা বাবার মুখ দেখতে পারে, আর সৈনিকের দিন শুরু হয় সকাল 8টায়, শেষ হয় রাত 10টায়। দেশের জন্য নিজের প্রাণটা সবসময় তৈরি রাখতে হয়। আশার কথাগুলো কানে বাজছে, কতদিন থেকে ওর হাতে খায় না। এদিকে নীতি মনে মনে ভাবছে, সত্যি কি আমি কাল রাতে অমন করেছি? রাজকে জড়িয়ে ধরেছিলাম? না, ওর মতো ছোট লোককে না। তিশাকে ফোন দেই, দেখি তিশা কি বলে। নিধি তিশার নাম্বারে ফোন দিতেই তিশা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার, মাথা ঠিক হয়েছে? কেন, আমার মাথার কি হবে আবার তিশা? কাল রাতে ড্রিঙ্কস তো কম করিসনি, মাতলামি তো করারই কথা। এবার বল, কেমন আছিস? ভালো। শোন না, যে কারণে ফোন দিয়েছি, আজ রাতে কি হয়েছে জানিস? সকালে ঘুম থেকে উঠে দেখি রাজ ছেলেটা আমাকে জড়িয়ে ধরে আছে, আর আমি যে ড্রেস পরে পার্টিতে গিয়েছিলাম সেই ড্রেস গায়ে নেই। কি বলিস? তাহলে রাজ কি সত্যিই তোর ফুলের মতো পান করলো নাকি? আচ্ছা, বেবি হলে কি না রাখবি? আমি তো খালামণি হব, কি যে মজা হবে না রে। চুপ কুত্তি, তুই মজা নিচ্ছিস, আমি ফান করছি না। শোন না, আমি ওই ছোট লোকটাকে জুতো দিয়ে পিটাইছি। কত বড় সাহস, আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। যখন দেখছি তার গালে ঘাড়ে গলায় লিপস্টিকের দাগ, তখন আর বুঝতে বাকি রইল না ও আমার সাথে ওসব করেছে। সত্যি নাকি? আচ্ছা, কিস কি ও করেছে না তুই? ও করলে গলায় কেন থাকবে? ও তো আর লিপস্টিক পরে না। আমার মনে হয় তুই করেছিস দোস্ত। আচ্ছা, কিস করলে কেমন অনুভূতি হয় রে? চুপ, তুই আমার বান্ধবী কিনা সন্দেহ হয়, তোকে ফোন করাই ভুল হয়েছে। এই বলে নীতি ফোনটা কেটে দিয়ে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ারের নিচে বসে নীতি কাঁদতে লাগলো। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। সে একটা ছোট লোককে কিস করেছে, নিজের কাছে নিজেরই ঘৃণা লাগছে। নীতি শাওয়ার শেষ করে তাওয়াল পিছিয়ে বের হলো। আজ তার নিজেকে নিজের কাছে অপবিত্র লাগছে, কিছুই ভালো লাগছে না তার। তাই ফেসবুকে ঢুকে দেখে মেঘরো তো আইডি থেকে গল্প পোস্ট করেছে। গল্পটা পড়তে পড়তে নীতির মন ভালো হয়ে যায়। পরের দিন নীতির বাবা বাসায় আসতেই নীতি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? কি হয়েছে? নীতি আরো জোরে কাঁদতে লাগলো। সিনা সাহেব নিধির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারে, এভাবে কাঁদলে হবে? কি হয়েছে আমাকে বলবি তো? না বলবে বুঝবো কিভাবে? নিধি মনে মনে ভাবছে সে আমার কথা বলে দেবে, বাট কি যেন মনে করে ভাবলো। না থাক, আমি এর প্রতিশোধ নিব, বাবাকে বলবো না। তাই চোখের পানি মুছে বলল, বাবাই আমাকে রেখে কোথাও যাবে না। তুমি না থাকলে আমার ভয় করে, আমার কিছু ভালো লাগে না। আর তোমার সাথে কথা নাই, তুমি পচা, আমাকে রেখে চলে যাও। আচ্ছা মা, আমার কান ধরছি, মন খারাপ করে না। এখন থেকে যা বলবে তাই শুনবো। আর আমরা সামনের ঈদে সুইজারল্যান্ড যাচ্ছি। তোমার রহিম চাচাও পরিবারও আমাদের সাথে যাবে। ও রিয়েলি বাবা, ইউ আর এ গ্রেট বাবা। বাবা, তিশাও যাবে তো আমাদের সাথে? হ্যাঁ যাবে। আর শোনো মা, 3 দিন পর থেকে তোমাদের এইচএসসি এক্সাম। আমি চাই আমার মাটা কলেজে সেরা রেজাল্ট করুক। ইনশাল্লাহ বাবাই, তুমি শুধু দোয়া করিও, দেখবে আমি সফল কাম হবই। এদিকে নিধির এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রতিটা পরীক্ষায় নিধিকে আনানোর দায়িত্ব আমার উপরে স্যার অর্পণ করলো। পরীক্ষায় এতগুলো দিন নিধি আমার সাথে একটা কথা বলেনি। মাঝে মাঝে তিশার সাথে কথা হতো, প্রায় রাতে তিশা ফোন করে এটা সেটা বলতো। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। মাসখানেক পর আমাদের কমান্ডো নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় অ্যাটেন্ড করলাম। একদিন সিনহা স্যার ডেকে নিয়ে বলল, রাজ, তোমার এক্সাম কেমন হয়েছে? জি স্যার, ভালো। আল্লাহ চাইলে খুব ভালো একটা রেজাল্ট হবে, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। শোনো রাজ, আগামী 1 মার্চে নৌ বিমান ও সেনাবাহিনীদের মাঝে কয়েকটা প্রতিযোগিতা হবে। আমি চাই তুমি নিজেকে তৈরি করো। জি স্যার। বলে দরজা দিকে তাকাতে খানিকটা অবাক হলাম। নিজি দরজায় দাঁড়িয়ে আছে,
মনে হচ্ছে কোথাও বের হবে। কালো পাড়ে নীল শাড়ি পরেছে সে, আর চোখে কাজল, কপালের ঠিক মাঝখানটায় বৃত্তকার টেপ, একদম অপসরীর মতো লাগছে। আমি স্যারের রুম থেকে যখনই বের হবো তখন স্যার বলল, রাজ, নিধিকে একটু তিসার বাসায় নামিয়ে দিয়ে আসো তো। স্যারের কথা শুনে নিধি অগ্নিদৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে তার চোখের আগুন আমাকে পড়ে ফেলবে। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছি। নিধি গিয়ে গাড়িতে উঠলো। গাড়ি চলছে আপন গতিতে। নিধি গাড়িতে বসে ফেসবুক অন করতে দেখতে পেল সে আইডি থেকে পোস্ট করা হয়েছে। সত্যি, মেয়েদের নিচে শাড়িতে যতটা সুন্দর লাগে, কালো টিপে ঠিক ততটাই মায়াবী লাগে। নিধি মুচকে হাসে। সত্যি কি তাকে সুন্দর লাগে? একটা মানুষের অনুভূতির সাথে তার অনুভূতিগুলো কিভাবে মিলে যায়। ম্যাম, নামেন। তিশা ম্যামদের বাসায় এসে পড়েছি। নিধি আমার কথা শুনে অনেকটা চমকে যায়। ফোনের উপর থেকে চোখ সরিয়ে দেখে সত্যি এসে গেছি। এই ছোট লোক শোন, তুই বাসার ভেতরে গিফট দিয়ে বাসা থেকে বের হয়ে যাবি। জি ম্যাডাম, আপনি যান। নিধির পিছন পিছন গিফট নিয়ে বাসায় ঢুকলাম। বাসাটা খুব সুন্দর করে সাজানো। সাজানো হবে না ভাই কেন? তারিন জান্নাত তিশা কমিশনারের একমাত্র মেয়ে। কমিশনারের সবকিছু তার মেয়ের জন্যই। আমি গিফট ভেতরে রেখে বের হয়ে গেলাম। গাড়িতে বসে বাসায় কথা বলছিলাম মার সাথে। হঠাৎ গাড়ির সামনে চোখ যেতে চমকে উঠলাম। তিশা এখানে? তার না বার্থডে? বাড়িতে কি করে? মেয়েটাকে সত্যি আজ অপূর্ব লাগছে। তিশা ম্যাম এসে গাড়ির দরজা খুলে বলল, আপনি এখানে? আপনাকে না বলেছিলাম আমার জন্মদিনে থাকতে? চলেন ভিতরে চলেন। ম্যাম, আপনাদের মতো বড় লোকের পার্টিতে আমাকে মানায় না। আমি গেলে পরিবেশটা নষ্ট হতে পারে। আপনি কিন্তু আমাকে রাগাচ্ছেন। জানেন আপনার জন্য আমি বাসার বাহিরে এসেছি, হয়তো সবাই খুঁজছে। প্লিজ চলেন। আর হ্যাঁ, আপনি আমার বড় হবেন, সো ম্যাম নয়, আমাকে নাম ধরে বা তুমি করে ডাকবেন। এক প্রকার জোর করে তিশা তার পার্টিতে নিয়ে গেল। নিধি আমাকে দেখে দাঁত কটমট করতে লাগলো। সে পাচ্ছে না আমাকে কিছু বলতে, আর না পাইছে শুইতে। আমি বসে আছি। হঠাৎ কয়েকটা ছেলে আসলো। দেখে মনে হলো খুব নামি দামি। নিধিকে তাদের মাঝে থেকে একজনকে জড়িয়ে বলল, দোস্ত রকি, তুই আসছিস, কিন্তু আজ আমাদের সবাইকে অনেক গান শোনাতে হবে। আচ্ছা, আমার জান পাখি বলেছে। এছাড়া কমিশনার স্যারের রিকোয়েস্টে পারফরমেন্স করতে এসেছি। কেট কাটা শেষে ছেলেটা গান গাচ্ছে। সবাই বসে আছে। আমার কাছে রীতিমতো টর্চার মনে হচ্ছে। বাংলা গানগুলোকে রীতিমতো দর্শন করে দিয়েছে। আর পারলাম না শুনতে, তাই তখন উঠে এসে পড়বো। এমন সময় নিধি রকির হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে বলল, এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন রাজ। তাকে গান পরিবেশন করার জন্য অনুরোধ জ্ঞাপন করা হলো। নিধির এমন কথা শুনে চমকে গেলাম। কি করব বুঝতে পারছি না। নিধির দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে খুব খুশি। সে এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। এই নিধি, তুই এটা কি করলি? রাজ কি কোনোদিন গান গেয়েছে? অযথা মানুষটাকে লজ্জা দেওয়ার কি আছে? তুই না করে দে। আমি জানি সে পায় না। কত বড় সাহস আমার সাথে ফাজলামি করা। আজ সবার সামনে লজ্জিত হবে। তুই কোনো কথা বলিস না, শুধু দেখে যা হিরো আলমের কণ্ঠগান। আমি গিটারটি রকির হাত থেকে নিয়ে বাজাবো, ঠিক মতো বাজাতে পারছি না। তখন একটা ছেলে বলল, ব্রো, আপনি স্টেজ থেকে নামেন। গিটার ধরতে পারেন না, আবার গান গাইতে গিয়েছেন। ছেলেটার কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। নিজের কাছে লজ্জা লাগছে। হাসির রোল পড়ে যাচ্ছে। নিধি আরো বেশি হাসছে। তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ চলো এখান থেকে। আমি মৃদু এসে গিটারটা ঠিকভাবে ধরে রবীন্দ্রনাথের সেই ফাগুনের গানটায় সুর ধরতে সবাই নিস্তব্ধ হয়ে গেল। আমি গাইতে লাগলাম প্রিয় গানটি। গান শেষ হতে সবার করতালিতে মুখরিত হয়ে গেল পরিবেশ। তিশা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, আনবিলিভেবল, আমি বিলিভ করতে পারছি না তুমি এত সুন্দর গান করো। ধারণাতীত, সত্যি তোমার গান আমার বার্থডের সেরা গিফট ছিল। আমার আর তিশার দিকে সবাই হা হয়ে তাকিয়ে আছে। বুঝতে পারলাম তিশা জড়িয়ে ধরাতে অনেকে অবাক হয়ে গেছে। নিধির দিকে তাকিয়ে দেখে তার মুখটা মেঘলা আকাশের মতো কালো মেঘে চেয়ে গেছে। যে কোনো সময় বজ্রপাত হতে পারে। তিশাকে ছাড়িয়ে দিয়ে যখন বের হবো তখন কয়েকটা মেয়ে এসে আমার চারদিকে দাঁড়ালো। দেখে মনে হলো সবাই উচ্চ বংশের। একটা মেয়ে বলল, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। যতটা সুন্দর গিটার বাজিয়েছেন ঠিক ততটা সুন্দর করে গান গিয়েছেন। প্লিজ আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফোন নাম্বার পেতে পারি? আমি পিছনে তাকে দেখি নিধি ম্যাম দাঁড়িয়ে আছে। আমি মুচকে হাসিতে বললাম, সরি আপু, আমি ফেসবুক ইউজ করি না, আর অফিসের ফোন সব কাজ ইউজ করি। কথাটা বলেই বের হয়ে গেলাম। মেয়েটা আমার কথা শুনে করুণ দৃষ্টিতে তাকালো। বাইরে গাড়িতে বসে আছি। খানিক পর নিধি এসে গাড়িতে বসে বলল, এত দাম দেখালি কেন? আমার বান্ধবীদের সাথে তোর মতো গায়ক বাজারের অলিগলিতে পড়ে থাকে। ছোট লোক একটা। জানিস তারা কত বড় লোক? ম্যাম, বড় লোকদের সাথে কথা না বলাই ভালো। আমরা তো মধ্যবিত্ত, আমাদের কাছে সম্মানটি সব। তাছাড়া আপনার বড়লোক বান্ধবীদের সাথে সাক্ষাৎ করার কোনো ইচ্ছা আমার নেই।
সেজন্য ছোট্ট একটা মিথ্যা বলেছি। এছাড়া ফেসবুক ব্যবহার করা আমার পছন্দ নয়। আরেকটা কথা ম্যাম, আল্লাহ যাকে সম্মানিত করে তাকে পৃথিবীর কেউ লজ্জা দিতে পারে না। ও আচ্ছা, তাই নাকি? তোর আবার কিসের সম্মান? যে একটা মেয়ের সরলতার সুযোগ নিয়ে সব দেখে নেয়, যার কাছে একটা মেয়ের সম্মান নিরাপদ নয়, তার আবার সম্মান। ছোট লোক, গাড়ি চালা, লেট হলে খবর আছে। নিধিকে বাসায় নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো এমন সময় ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠলো। প্রথমবার ফোন ধরলাম না, পরে আবার রিং হতে ফোনটা ধরলাম। ফোন ধরতে ওপাশ থেকে বলল, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আপনার খুব কাছের কেউ, যতটা কাছে পৃথিবী আর চাঁদের অবস্থান। এখন আপনার আকাশের চাঁদটা খুঁজে নেন। আপনি কে বলবেন, নয়তো ফোনটা রেখে দিব। এই যে ওয়েট, ফোনটা রাখবেন না। আমি তিশা, নিধির ফ্রেন্ড। বাহ বাহ, এত রাগ? আরও পরিচয় দিতে হবে? ও আচ্ছা আপু, আপনি তা এত রাতে কি মনে করে? এই, আপনি আমাকে আপু ডাকলেন কেন? আপনি কিন্তু সত্যি অনেক পচা। আমি আপনার কত ছোট জানেন? শুনেন, আমাকে তিশা নামে ডাকবেন, কেমন? আচ্ছা আপু, আপনি কমিশনারের মেয়ে, আপনাকে নাম ধরে ডাকলে কেমন দেখা যায়? আবারও আপু? আর হ্যাঁ, আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ, আর আপনিও মানুষ। আমি তো আর কমিশনার না, আর আমার বাবা কমিশনার। আমি আমার বাবার পরিচয় নয়, নিজের পরিচয়ে বড় হতে চাই। আচ্ছা এখন রাখি, আপনি ঘুমান। আর হ্যাঁ, আপনাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। সত্যিই কি সুন্দর লাগে? তবুও তো কারোর নজরে পড়তে পারলাম না। আচ্ছা বাদ দেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা খুঁজে পাচ্ছি না। আমার জন্মদিনে সেরা গিফট ছিল আপনার গানটা। আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার গানের প্রত্যেকটা চরণ আমার মর্মে আঘাত করেছে। আচ্ছা, এত প্রশংসার যোগ্য না আমি। এবার ঘুমান আর আমাকে ঘুমাতে দেন, কাল সকালে ডিউটি আছে। ঠিক আছে, ঘুমান। আচ্ছা, আপনি এমন কেন? কিছু বোঝেন না? আমি কথা না বেরিয়ে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে নিধির ঘুম আসছে না। যাকে অপমান করার জন্য সবার সামনে গান বলতেও দিলাম, যাকে জীবনে গিটার ধরতেই দেখিনি, সে কি করে এত সুন্দর গান করবে? অথচ তাকে লজ্জা দিতে গিয়ে আমি নিজেই লজ্জায় পড়ে গেলাম। রাগে নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। যে করেই হোক ছোট লোকটাকে শাস্তি দিতেই হবে। এসব ভাবতে হতে নিধি ঘুমের রাজ্যে হারিয়ে গেল। নিধি দেখতে পেল সুন্দর সুদর্শন একজন যুবক গিটার হাতে নিয়ে গাইছে। তার মনে হচ্ছে ছেলেটাকে সে আগে কোথাও দেখেছে, ঠিক মনে করতে পারছে না। বাট গানের কথাগুলো তার হৃদয়ে ধোলা দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গানের কথাগুলো সে আগেও শুনেছে, ঠিক মনে পড়ছে না। হঠাৎ মনে হলো এই গানটা সে আগে পড়েছে। ফেসবুকে মেঘরুদ্দুর আইডিতে গানটা পোস্ট করা হয়েছে। তার মানে তার কল্পনার রাজপুত্র তার সামনে দাঁড়িয়ে। নিধি একটু সামনে এগিয়ে বলল, কে তুমি? একটু পিছনে ফিরে তাকাও, তোমাকে এক পলক দু নয়নে দেখি। ছেলেটা বলল, কিছু কিছু মানুষ দৃষ্টির আড়ালে থাকে শ্রেয়। তাদের কাছে গেলে আকাশের শুভ্র মেঘগুলো যে আপনার জীবনে কালো মেঘের রূপ ধারণ করবে, একসময় সেটা কষ্টের জল হয়ে আপনার দু চোখ বেয়ে মাটিতে গড়িয়ে পড়বে। আমি যে সেই বৃষ্টিতে স্নান করতে চাই, আমাকে কি তোমার ভালোবাসার বৃষ্টিতে স্নান করানো যায় না? নীলাশ্বরী পৃথিবীতে সব জিনিসই ছোঁয়া যায় না। কিছু জিনিস ছোঁলে তা দুঃখে পরিণত হয়, তেমনি সকল ভালোবাসা পূর্ণতা পায় না। কেন পূর্ণতা পাবে না? আমি যে না দেখেই তোমাকে ভালোবেসেছি, যার ছবি নিজের হৃদয়ের ছোট্ট ঘরটাতে এঁকেছি। প্লিজ একটা বার তোমাকে দেখা দিয়ে ধন্য করো আমায়। না দেখাই ভালো। পৃথিবীতে সবকিছু দেখতে হয় না, ছুঁতে হয় না, এক জীবনে সবকিছু। আপনি বরং আমাকে ভুলে যান। না, আমি সত্যি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বলো তুমি কে? কেন নিজেকে আড়াল করে রেখেছো? সব থেকেও যার কিছু নাই, একটা কোথাও শূন্য। সে শূন্যের কোঠায় শুধু যাবতীয় দীর্ঘশ্বাস। তোমরা সেই শূন্য দেখে নাম দাও শূন্যতা। আমি বলি নিঃস্ব, আমি বলি একা। সেই শূন্যতার নাম আমি দেই আমি, যে শূন্য আর পূর্ণতা পেতে চায় না। ছেলেটার কাব্যিক কথা শুনে নিধি চোখ ছলছল করে উঠল। কান্না বিচলিত কণ্ঠে বলল, জানো, ছাই রঙের হাসিতে আমার আকাশি রঙের দুঃখ লুকাই। এই আকাশটাই যেন একা আমার দুঃখগুলো আড়াল করছে রাত ভরে। তাই দুঃখের নামে জুড়ে দিয়ে আকাশি রং। সুখে আমরা হাসি ভেতর তোমার প্রিয় রঙকে রাখি। আমি সুখ বলতে এখনো তোমায় বুঝি। ভালোবাসার নামকরণে থাকবে আমার তুমি। এই হঠাৎ টেবিলের উপর থেকে কিছু একটা পড়ার শব্দে নিধির ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই দেখে একটা বিড়াল দৌড়ে যাচ্ছে। ফ্লোরে চায়ের কাপটা পড়ে আছে। এখন সে গিটার বাজানো বালকটাকে খুঁজছে। তার মনে হচ্ছে না সে এখন স্বপ্ন দেখছে, মনে হচ্ছে ছেলেটা এখনো তার সামনে বসে আছে। রুমের চারদিকে সে ছেলেটাকে হন্য হয়ে খুঁজছে।
কিন্তু কোথাও পাচ্ছে না। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠলো। নিধি দরজা খুলে আমাকে দেখতে পেল। এই ছোট লোক, সাত সকালে আমাকে কেন ডাকতে আসছিস? আমি নিধির দিকে তাকিয়ে চমকে গেলাম। ম্যাম ওড়না পড়েনি, তাই আমি ঘুরে বাইরের দিকে তাকালাম। এই কিছুর জন্য আসছিস আর ও ভাবে আমার পিছন দিকে দিয়ে বাহিরে কি দেখছিস অসভ্য? ম্যাম আপনার ওড়না ঠিক করেন। আর সরি, জানতাম না আপনার ওড়না ঠিক নেই। জানলে কলিং বেল নক করতাম না। নিধি তার দিকে তাকিয়ে চমকে গেল। তার ওড়না বিছানায়, নিজের দিকে তাকে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে কান ধরে ফেললাম। নিধি দৌড়ে গিয়ে ওড়নাটা পরে নিল। ওড়নাটা পরে বলল, এই অসভ্য, তুই জানতিস সকালে মেয়েদের ওড়না ঠিক থাকে না, সেই সুযোগ নিতেই তুই দরজায় নক করেছিস। আর তোর চোখ এত খারাপ কেন? আমি তো বুঝতে পারলাম না আমার বুকের ওড়না নেই। তুই কেমনে খেয়াল করলি? তুই ওইদিকে তাকাইছিস। বাবা, ও বাবা, কোথায় তুমি? কথাটা অর্ধেক বলার আগেই নিধি ম্যামের মুখটা হাত দিয়ে চেপে ধরে বললাম, ম্যাম প্লিজ স্যারকে ডাকবেন না। স্যার নিজে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। স্যার এসব শুনলে কষ্ট পাবে। প্লিজ স্যারকে ডাকবেন না, আপনারও সম্মানহানি হবে। স্যারকে না ডেকে যে শাস্তি দেবেন সেটা আমি মাথা পেতে নেব। কথাগুলো বলেই নিধির মুখ থেকে হাতটা সরিয়ে নিতেই নিধি আমার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই কুত্তা, তোর কি করে সাহস হয় আমাকে টাচ করার? তুই সত্যি একটা কালপিট। আমার সামনে 50 বার কান ধরে উঠবি আর বসবি, এটা তো শাস্তি। ম্যাম এটা না করলে হয় না। হবে না? কেন হবে? তোর কিছুই করতে হবে না। বাবাকে ডাক দিচ্ছি, ওয়েট। বাবা, ও বাবা। ম্যাম আমি কান ধরে উঠবোস করছি, তবুও স্যারকে ডাক দিবেন না? এই তো গুড বয়। এখন বস আর বলবি কোনো দিন আমার রুমে আসবি না। কি আর করার, বাধ্য হয়ে কান ধরে উঠবোস করলাম। নিধি দিকে তাকিয়ে দেখি শাকচুনিটা তার ছেলের হাসি দিচ্ছে। উঠবোস শেষে ম্যামকে বললাম, ম্যাম স্যার আপনাকে একা কোথাও যেতে মানা করেছে। গোয়েন্দা বিভাগ থেকে নাকি জরুরি সংকেত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাব না। তুই যা এবার আমার সামনে থেকে। আমি নিচে আসতে রাফি বলল, কমান্ডার স্যার তোমাকে তার রুমে যেতে বলেছে। আচ্ছা যাচ্ছি। আমি কমান্ডো স্যারের রুমে গিয়ে স্যালুট দিতে স্যার বলল, রাজ, আগামী সপ্তাহ থেকে প্র্যাকটিস চলবে। তুমি সাঁতার, শ্যুট, দৌড়, প্যারাশুট সহ কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তাছাড়া তোমাকে আরও বিশ্বজনক খেলাধুলো বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। সাঁতার আর শ্যুট বিভাগে আমরা চাই এই বছর আমাদের বেঙ্গল রেজিমেন্ট সেনাবাহিনীর অন্যান্য রেজিমেন্টের মাঝে শ্রেষ্ঠ হোক। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, এবার যাও। আমি স্যারের রুম থেকে বের হই ডিউটিতে দাঁড়াতে রাফি পিছন থেকে বলল, রাজ, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবা? তুমি একটা মানুষ, এত বিষয়ে এত এক্সপার্ট কিভাবে? যেমন লেখাপড়া তেমন প্রতিটা খেলাধুলা। আমরা যেসব কল্পনা করতে পারি না, তুমি সেসব করে দেখিয়ে দাও। সত্যি তোমার রেজিমেন্টে একটু নিজেকে গর্বিত মনে হয়। রাফি এতে শুধু আমার পরিশ্রম, সপ্তাহ আমার মহান করুণাময় আল্লাহ তাআলার অনুগ্রহ। তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। আচ্ছা, ধন্যবাদ। স্বাগত তোমাকেও। কথা শেষ করে ঘাড় ঘোরাতেই মোটামুটি অবাক হলাম। মনে হচ্ছে রূপা নীল শাড়ি পরে ময়ূরাক্ষীর তীরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম মিস্টার সিঙ্গার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি কেমন আছেন? জি ভালো। কালকে সেই গানটার জন্য স্পেশালি আবারও থ্যাঙ্কস। আর হ্যাঁ, আরেকটা কথা, সত্যি নীল শাড়িতে আমাকে এতটা সুন্দর লাগে আপনি বলার আগে কখনো উপলব্ধি করতে পারিনি। সুন্দরী চোখে দেখলে সবই সুন্দর। যার অন্তর যত পরিষ্কার তার দৃষ্টি ততই সুন্দর। আর কিছু কিছু মেয়ে সৃষ্টিকর্তার প্রদত্ত কিছু মায়া নিয়ে আসে, যাদের নীল শাড়িতে মায়াবতী লাগে। আপনিও তার ব্যতিক্রম নন। আচ্ছা, কাব্যিক ভাষা এত বুঝি না। নিধি কোথায় তাকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ দেখাচ্ছে। ম্যাম উপরে আছে, আপনি বাসায় যান। আবার ম্যাম? আপনাকে না কতবার বলেছি ম্যাম ডাকবেন না আমাকে। আমি তিশা, তারিনও ডাকতে পারেন। আচ্ছা গেলাম, আবার আসবো। তিশা আমাদের সামন থেকে চলে যেতে রাফি বলল, রাজ, মেয়েটার মতিগতি ঠিক মনে হচ্ছে না। মনে হচ্ছে তোমার প্রেমে পড়েছে। শোনেন, এই বয়সটাই এমন। এই বয়সটা হচ্ছে বসন্তকালের মতো। বসন্তকালে যেদিকে তাকানো যায় সেদিকে মন আকৃষ্ট হয়। তাই এই বয়সে এমন একটু একটু আবেগ জেগে উঠবেই। তিশা মনে মনে বলছে, মানুষটা এমন কেন আর কিভাবে বোঝাবো তাকে আমার ভালো লাগে? জানে না মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। মেয়েরা কার জন্য শাড়ি পরে? সত্যি সাইকো একটা। এই তিশা, তুই কখন এলি? প্রেমে টেমে পড়লি নাকি? আজকাল শাড়ি পরছিস, ফেসবুকে রোমান্টিক পোস্ট দিচ্ছিস। ধুর, কি বলিস? প্রেমে পড়বো আবার কার? তোর ফোনের সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ফোন অফ দেখাচ্ছে।
কলেজ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাবে। রাফিদ, নিহাদ, সাগররা সবাই যাবে। সবাই যেতে বলেছে। আমি বলছি তুই গেলে আমিও যাব। না, বাবা বলছে আমার একা একা কোথাও যাওয়া নিষেধ। দোস্ত, তুই না গেলে আমিও যাব না। আর একা কেন? আঙ্কেলকে বলে নিরাপত্তার ব্যবস্থা করে নিবি। পাগল হয়েছিস তুই? পার্সোনাল নিরাপত্তার জন্য বাবাকে বলতে আমার লজ্জা করছে। তুই চুপ কর। তুই শুধু রাজি হ। আঙ্কেলকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি বুঝবো। আচ্ছা, যদি কোনো বিপদ হয়? আমার না ভয় করছে, আমি যেতে পারবো না। এই, তুই চুপ কর না। রাজকে সাথে করে নিব। এছাড়া আমাদের ব্যাচেলাররা সবাই আছে। তাছাড়া স্যার ম্যাডামরা তো আছেই। তুই কি বললি আবার বল। ওই অসভ্যটা গেলে আমি কোনোদিনও যাব না। ওই অসভ্যটার নাম তুই আর মুখে নিবি না। আচ্ছা ঠিক আছে, নিব না। তুই এবার বল যাবি কি না। আর শোন, আমাদের ব্যাচেলর বেস্ট ডান্সার রকি যাচ্ছে, খুব মজা হবে। ও সত্যি? আচ্ছা, বাবাকে তুই ম্যানেজ করবি। ঠিক আছে, আমি যাব। গুড গার্ল। আমি আঙ্কেলের কাছে গেলাম। তিশা সিনহা স্যারের কাছে গিয়ে বলল, আঙ্কেল, একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ মামনি? তুমি তো আমার নিধির মতোই, বলো কি বলবে। তিশা সমুদ্রের সৈকতের কথা বলল, সাথে আমাকে পার্সোনাল সিকিউরিটির কথা বললে। জেনারেলি সিনহা স্যার কিছু একটা ভেবে মুচকি এসে বলল, আচ্ছা। তিশা খুশি হয়ে সিনহা স্যারের রুম থেকে বের হয়ে নিধিকে বলল, স্যার রাজি ম্যাডাম, আপনি প্রস্তুতি নিন। আমি আজ তাহলে আসি। পরের দিন সকালবেলা রেডি হচ্ছি ডিউটির জন্য। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে তিশা বলল, পরশুদিন রেডি থেকো, তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে যাচ্ছি। আমি ডিউটির কথা বলে ফোনটা রেখে দিয়ে ভাবতে লাগলাম, মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতে সাথী এসে বলল, স্যার, আপনাকে ম্যাডাম উপরে যেতে বলল। সাথী চলে যাওয়ার পর আমি উপরে যেতে ম্যাম বলল, একটু ওয়াশরুমে আসো। আমি ওয়াশরুমে যেতেই বলল, দেখ, এখানে আমার গলার চেনটা হারিয়ে ফেলেছি, খুঁজে বের করে দাও। গোসল করা চৌবাচ্চা দেখে দিয়ে আমি চৌবাচ্চার ভিতরে হাত দিতে মনে হলো আমি জ্বলন্ত কয়লায় হাত দিয়েছি। হাতটা মুহূর্তে চলছে গেল। আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলাম। নিধি আমার চিৎকার শুনে শার্টের কলারটা ধরে এক টান দিয়ে আমাকে তার কাছে নিয়ে বলল, আহারে, বাবুটা খুব লেগেছে তাই না? মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। এবার বোঝো কেমন লাগে। তুই যতটা কষ্ট পেয়েছিস তার সহস্র গুণ বেশি কষ্ট আমাকে কুড়ে কুড়ে খায়। আমার এখনো যখন আমার সে রাতের কথা মনে হয়, সেদিন তুই আমার সরলতার সুযোগে সব দেখে নিয়েছিস। নিজেকে কেটে ফেলতে ইচ্ছে হয়। আমি আর কিছু বললাম না। হাতটা জ্বলতেছে। কোনো রকমে কষ্টে দাঁতে দাঁত চেপে নেমে পড়লাম। নিচে নামতে রাফি বলল, কমান্ডার স্যার তার রুমে নাকি আমাকে যেতে বলেছে। আমি খানিকটা হতভঙ্গ হয়ে পড়ি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। এত বছর পর দেখব ভাবতেও পারিনি। তামান্না আমাকে দেখে অবাক হলো। আমি বুঝতে পারছি না তামান্না এখানে কিভাবে আসলো। আমাকে দেখে তামান্না আমার দিকে এগিয়ে এসে বলল, রাজ, তুমি এখানে? তোমাকে এভাবে দেখবো ভাবতেই পারিনি। জানো কত খুঁজেছি তোমায়। ম্যাডাম, আমি তো আপনাকে চিনতে পারলাম না। বুকের মাঝে চাপা কষ্টটা লুকিয়ে রেখে কমান্ডার স্যারের রুমে ঢুকে পড়লাম। তামান্না আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না এত বছর পর আমাকে দেখতে পারবে। এদিকে রাফির কথা শুনে কমান্ডার স্যারের রুমে গিয়ে দেখি যে স্যার একটা কাগজ হাতে নিয়ে বসে আছে। আমি স্যারের সামনে গিয়ে স্যালুট দিতেই স্যার বসতে বলল। যতই সময় গড় ছিল হাতের পড়ানি ততই বাড়তে লাগলো। রাজ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আর সেটা হচ্ছে সামনে রবিবার, তার মানে আজ থেকে সপ্তাহখানেক পর তুমি সামনে সেনাবাহিনীর প্রতিযোগিতাতে সামরিক অনিবার্য পরিচালনা টিমের প্রধান হচ্ছ। তোমার প্রায় সব রকমের খেলাধুলার দক্ষতা এবং তোমার তীক্ষ্ণ বুদ্ধি, এছাড়া হেলিকপ্টার থেকে প্যারাশুট জাম্প আমাদের সকলকে মুগ্ধ করেছে। তোমার মূলত হেলিকপ্টার জাম্প নিয়ে সৈনিকদের সাথে কাজ করতে হবে। আমি আশা করি তুমি সফল কাম হবে। ইনশাল্লাহ স্যার। আর হ্যাঁ, শুনলাম 2 দিন নাকি সিনহা স্যারের পারিবারিক সিকিউরিটি দিচ্ছ। সাবধানে থেকো সর্বোপরি। ধন্যবাদ স্যার। আমি স্যারের রুম থেকে বেরোতেই ফোনটা বাজতে শুরু করলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে মা বলল, কেমন আছো বাজান? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? আর মহারানীটা কেমন আছে? বাজান, আমি ভালো আছি। তোকে নিয়ে দুঃস্বপ্ন দেখেছি। তুই ভালো আছিস তো সত্যি? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। তুমি তোমার যত্ন নিও। আর তুমি মেডিসিন ঠিক মতো নাও তো? হ্যাঁ বাবা, নেই। আর হ্যাঁ, তোর মহারানী প্রতিদিন বলে, মা ভাইয়া কোন দিন আইব? নে ধর, তোর মহারানী স্কুল থেকে আসছে, তোর সাথে কথা বলবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, তুমি কেমন আছো? এই তো মহারানী, অনেক ভালো। আমার মহারানীটা কেমন আছে?
ভাইয়া আমিও ভালো। জানো ভাইয়া, আমাদের বিড়াল ছানাটা আছে না, ওটা 4টা বাবু দিয়েছে। বাবুগুলো কি কিউট, অনেক সুন্দর। এই ভাইয়া, এবারের ঈদে তুমি আসবে না? হ্যাঁ মহারানী, ছুটির আবেদন করব। যদি ছুটি দেয় তবে আসতে পারবো। আমি জানি না, কিছু ঈদে এখনো 2 মাস বাকি আছে। তুমি আসবা এটাই জানি, নয়তো তোমার স্যারকে ফোন দিবা, আচ্ছা করে বকে দিয়ে দেবো। জি হুকুম মহারানী, এখন রাখি, ডিউটিতে আছি। এই ভাইয়া, ফোন রেখো না। শোনো, এবারের ঈদে আমার কিন্তু কোনো জামা চাই না। এবারের ঈদে তুমি আসবা এটাই জানি, নয়তো আমি কিছু করব না, আর কোনোদিনও তোমার সাথে কথা বলবো না, মনে রেখো। আচ্ছা মহারানী, এবার তাহলে রাখি, ডিউটি আছে যে। আমার লক্ষ্মী মহারানী বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে ডিউটি শেষ করার আগেই কল আসলো হেডকোয়ার্টার থেকে। কাল আমাকে সিনিয়র স্যারের মেয়ে নিধির সাথে কক্সবাজারে 2 দিনের ট্যুরে যেতে হবে। আমি স্যারকে সম্মতি দিয়ে ফোনটা রেখে দিয়ে রাতের খাবার খেতে চলে গেলাম। রাত প্রায় 12টা ছুঁইছি। এমন সময় তিশার ফোনটা রিসিভ করতে তিশা বলল, কি, আপনি এখনো ঘুমাননি? কি করেন এখনো? এই তো শুয়ে আছি। আপনি হঠাৎ এত রাতে ফোন দিলেন? কেন, এত রাতে ফোন দেওয়া যাবে না? আচ্ছা বলেন তো, কাল কি ড্রেস পরে যাব? আমি না চুজ করতে পারছি না, তাই আপনাকে ফোন দিলাম। ব্যাগ গুছাচ্ছি, বুঝতেই তো পারছেন, 3 দিনের ট্যুর। কি বলছেন এসব? 3 দিন মানে? আমি তো জানি 2 দিনের। ওটা মিথ্যা শুনেছেন। যাই হোক, আপনি আমাকে বলেন কি কি ড্রেস নিয়ে যাব। আর হ্যাঁ, আপনিও আপনার ব্যাগ গোছান। যদি সেখান থেকে না ফিরি তাহলে যেন ছোট্টখাট্টো সংসার পাততে পারি। মজা অফ করেন প্লিজ, অনেক রাত এসে ঘুমান। আর হ্যাঁ, ফর্মাল ড্রেস নিয়ে যান, যেগুলোতে আপনি কমফোর্ট ফিল করবেন। আর সমুদ্রে সাঁতার কাটার জন্য অবশ্যই জিন্স নিয়ে যাবেন, শাড়িতে আবার প্যাচ লাগবে। আচ্ছা, তবে বাসা থেকে বের হওয়ার সময় আপনার পছন্দের কালার নীল রঙার শাড়ি পরে যেতে চাই। কালো পাড়ের নীল রঙা 2টি তাঁতের শাড়ি অনলাইনে অর্ডার করছি, যদিও আমি করিনি, নিধি করেছিল। দেখে অনেক ভালো লাগছে, তাই ভাবছি ওটা পরবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমোতে দেন, কাল সকালে আবার উঠতে হবে। এই থামেন, শুনেন না, আপনার কি নীল পাঞ্জাবি আছে? হ্যাঁ আছে তো, কেন? আপনি কাল সকালে নীল পাঞ্জাবি পরে রওনা দেবেন, ঠিক আছে? মনে থাকবে তো? আর হ্যাঁ, নীল পাঞ্জাবি না পরলে আপনার খবর আছে। আমি ফোনটা কেটে দিয়ে ফেসবুকে ঢুকে দেখলাম নীল চেমেক আইডি থেকে অনেকগুলো মেসেজগুলো অনিশ্চয় শর্তে সিন হয়ে গেল। মেয়েটা এখনো অনলাইনে অ্যাক্টিভ। মেসেজ সিন হতে আবার মেসেজ আসলো, প্লিজ আমার সাথে কথা বলেন। আপনার নামটাই কি একটু বলবেন? প্লিজ বলেন না। যতই সময় যাচ্ছে মেয়েটার মেসেজে ইনবক্স ভারী হচ্ছে। আমি মেয়েটার মেসেজের কোনো রিপ্লাই না দিয়ে অফলাইন হয়ে গেলাম। যদি ফেসবুকে আসলে কখনো মেসেঞ্জারে আসা হয় না, আজ ভুল করে এসে পড়েছি। ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান কানে লাগতেই ঘুমতি করে নামাজে চলে গেলাম। আরেকটা দিনে নব সূচনা হলো। নামাজ শেষ করেই রুমে এসে ব্যাগ গুছাতে লাগলাম। নীল পাঞ্জাবিটার দিকে চোখ যেতেই তিশার কথা মনে পড়ল। ব্যাগ গুছিয়ে বসে আছি, হাতের দিকে তাকিয়ে দেখি কয়েক জায়গায় ফোসকা পড়ে গেছে। মনে মনে মুচকে হাসি দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরের নতুন সৈনিকরা দৌড়চ্ছে, কেউ বা প্যারেড করছে। জীবন কত বিচিত্র। সকাল 9টায় কমান্ডার স্যারের ডাক পড়লো। কমান্ডার স্যারের রুমে যেতেই স্যার একটা রিভলভার হাতে দিয়ে বলল, এটা সবসময় নিজের সাথে রাখবে। আর হ্যাঁ, এছাড়া স্যারের মেয়েকে প্রোটেকশন দেওয়ার জন্য তোমাকে কক্সবাজার জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। যদি কোনো অপ্রীতিকর ঘটনা দেখো, তুমি জেলা পরিষদের পুলিশদের সাথে যোগাযোগ করবে। ইয়েস স্যার, আমি আমার সবটাতেই চেষ্টা করব। আচ্ছা যাও এবার, টেক কেয়ার। আমি স্যারের রুম থেকে বেরোতেই ফোনটা বেজে উঠলো আবার। ফোন রিসিভ করতেই, এই, আপনি কোথায়? নিধিকে নিয়ে বের হন, আমরা সবাই অপেক্ষা করছি। আর হ্যাঁ, অবশ্যই নীল পাঞ্জাবি পরে আসবে। আচ্ছা ঠিক আছে। আমি নিধি ম্যামকে নিয়ে বেরোচ্ছি। ফোনটা রেখে দিয়ে সিনহা স্যারের বাসায় গিয়ে কাজের মেয়েটাকে বললাম, এই যে আপু, নিধি ম্যামকে রেডি হয়েছে? রেডি না হলে একটু তাড়াতাড়ি রেডি হতে বলবেন, সবাই অপেক্ষা করছে। জি স্যার, আমি যাচ্ছি। স্যার, আরেকটা কথা, আপনাকে নীল পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। কথাটা বলে কাজের মেয়েটা চলে গেল। আমি সোফাতেই বসে আছি। কিছুক্ষণ পর স্যার আমার কাছে এসে বলল, রাজ, আমার মেয়েটাকে দেখে রেখো, অনেক দুষ্টামি করে ও। আমাকে ছাড়া কোথাও যায়নি, এইবারই প্রথম কোথায় যাচ্ছে। মা মরা মেয়ে, তুমি সর্বক্ষণ ওর খেয়াল রাখবে। স্যারের কথা শেষ করতে না করতেই দেখি রুম থেকে নীল পরি বের হচ্ছে। মনে হচ্ছে সৃষ্টিকর্তা সব সৌন্দর্য নিধির উপরে বর্ষার বৃষ্টির মতো ঢেলে দিয়েছে। চোখ ফেরাতে পারছি না। নিধি আমাদের সামনে এসে তার বাবাকে বলল, বাবা তুমি নিজের যত্ন নিবা,
আর একদম চিন্তা করবে না, আমি গেলাম। আমাদের দুজনের লাগেজ নিয়ে কলেজ গেটে চলে গেলাম। নিধি বারবার আর চোখে তাকাচ্ছে। আমি এক মনে ফোন টিপছি। এমন সময় নিধি বলল, এই ছোট লোক, আর কোন রঙের পাঞ্জাবি ছিল না, এই রঙের পরতে হলো, লোকে আমাদের দেখে কি ভাববে? ম্যাম আপনার টিপটা ঠিক জায়গায় নেই, ঠিক করে পড়েন। এই কুত্তা, তুই এখনো ভালো হসনি? ওই দিনের শাস্তির কথা মনে নেই? তোদের মতো ছেলেরা পায়ের নিচেই ঠাঁই পায়। তোর বলতে হবে কি যে আমার টিপ ঠিক জায়গায় পড়িনি? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, মাফ করবেন। ভুলে গেছিলাম, গরিবদের জায়গায় পায়ের নিচে। মনে রাখিস সব সময়, নেক্সট টাইম আমার সাথে লুচ্চামি করলে পরিণাম অনেক ভয়াবহ হবে। এদিকে কলেজে এসে পড়লাম সকাল 9:50। তিশা দাঁড়িয়ে আছে, অনেকে গাড়িতে বসে আছে। আমরা যেতেই তিশা দুজনকে 2টি টিকিট দিয়ে বলল, আমি আরও আগে আঙ্কেলকে ফোন করেছিলাম নিধি, তো লেট হচ্ছে বলে। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ কথা রাখার জন্য। এবার চলো, গাড়ি ছেড়ে দিবে। আমি গাড়ি থেকে লাগেজ নামে বাসে নিয়ে রেখে বাসে উঠে সিট খুঁজছে। এমন সময় তিশা ডাক দিল, রাজ, আপনার সিট জানালার পাশে। এই বলে তিশা উঠে দাঁড়ালো। আমি গিয়ে জানালার পাশে বসলাম। গাড়ি ছুটছে আপন গতিতে। আমি জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছি। আমাদের পিছনের সিটে সোহানা নীতি বসেছে। তিশা বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি মাথা ঘোরাতে অন্যদিকে তাকাচ্ছি, অনেকটা লুকোচুরির মতো। পিছনের সিটে সোহান ছেলেটা টুংটাং করে হজবরলের মতো গিটার সুর তুলছে। অনেকটা বিরক্তিকর লাগছে, তবু বাইরের প্রকৃতির মনে এক বিশেষ ধরনের অনুভূতির স্পর্শ হয়ে যাচ্ছে। নিধি, আজ তোকে অনেক সুন্দর লাগছে রে, একদম নীলছে পরীর মতো। তো সেই রাজকুমার দেখলে নিশ্চয়ই আজ তোর রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। মজা করিস না তো। তবে শাড়ি সত্যি অনেক সুন্দর আছে। তবে কি জানিস, শাড়িটা আমার চয়েসের না। সেদিন আমার রূপকথার রাজকুমার লিখেছে, মেয়েদের কালো পাড়ের নীল তাঁতের শাড়ি কালো রঙের টিপে যতটা মায়াবতী লাগে, পৃথিবীর অন্য কোনো রঙে তা দুর্লভ। তাই বুঝি? সত্যি তোর রাজকুমারের চয়েস আছে, আমার রাজকুমারেরও চয়েস আছে। তাই তোর রাজকুমার কই পেলি, বলিসনি তো কখনো? সময় হলে বলবো। আমার হৃদয়ের রাজকুমারটা যেদিন আমার হবে। এই নিধি, টিপ কপালের এক সাইডে কেন পড়েছিস? কেমন বিশ্রী লাগছে, দেখি তো ঠিক করে দি, কাছে আয়। তিশা টিপটা ঠিক করে দিতেই নিধির আমার কথা মনে পড়ল। রাজটা ঠিকই বলেছিল। এদিকে আমি এখনো বাইরের দিকে তাকিয়ে আছি। পিছনে সোহানের গান শুনে হাসি পাচ্ছে, তেমন মজাও লাগছে। হঠাৎ গান অফ হয়ে গেল। চেয়ে দেখি গিটার তিশার হাতে। তিশা গিটারটা আমার হাতে দিয়ে বলল, রাজ প্লিজ, তুমি একটা গান বলো। তিশার মুখে তুমি ডাকটা শুনে খানিকটা বিস্মিত হলাম। গিটারটা হাতে নিয়ে গিটারের তারটা একটু টাইট করে দিলাম। টুংটাং করে সুর তুলতেই সবাই চুপ হয়ে গেল। বাতাসে শুনশান শব্দ। গিটারের তালে প্রিয় গানটা গাইতে লাগলাম। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জোছনা ওঠেনি। গানটা গাইতে গাইতে নিজের অজান্তে চোখে পানি এসে গেল। গান শেষ হতেই তিশা বলল, রাজ তুমি কাঁদছো? না, চোখে ময়লা গিয়েছে। গাড়ির সবাই হাততালি দিচ্ছে। পেছন থেকে সোহান বলল, ভাইয়া সত্যি আপনি জিনিয়াস। যেমন গিটারের সুর তুলতে পারেন, তেমনই পারেন গিটারের সুরে গান গাইতে। সত্যি মনোমুগ্ধকর। আমি ছেলেটার কথা শুনে মুচকে আসলাম। সন্ধ্যায় আমরা প্রতিমধ্যে একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে নিলাম। নিধি লং জার্নি করেনি, তাই তিশাকে বলল, তিশার দোস্ত, আমার বমি আসছে, আমি জানালার সাইডে বসতাম, রাজকে বল না। রাজ, নিধি নাকি বমি আসতেছে, তুমি দেখো তো একটু। আচ্ছা তুমি এক কাজ করো, ওর আসনে গিয়ে বসো, আমি তোমারটাতে বসছি। নিধি জানালার পাশে বসুক। নিধি, তুই রাজের আসনে বস, আমি তোর সিটে বসছি। নিধি এসে জানালার পাশে বসে বাইরে বমি করে দিল। চুলগুলো মুহূর্তে এলোমেলো হয়ে গেল। আমি পানির বোতলটা নিধির দিকে এগিয়ে দিয়ে বললাম, পানি মুখে নিয়ে গড়গড় করে কুলি করে নেন, আর এই নেন মেডিসিন খেয়ে ঘুমানো ট্রাই করেন। নিধি এই প্রথম লক্ষ্মীমের মতো কথাগুলো শুনলো। রাত প্রায় 11টা। নিধির মাথাটা আমার কাঁধে দিয়ে ঘুমোচ্ছে। ঘুমন্ত মুখটা যে এতটা সহজ সরল নিষ্পাপ হতে পারে আগে জানা ছিল না। মনে হচ্ছে সমস্ত মায়া এসে তার মুখে আশ্রে পড়েছে। কেন জানি তাকে দেখতে ইচ্ছে করছে। এদিকে বুঝতে পারলাম কেউ একজন আমার পায়ে সুরসুরি দিচ্ছে। প্রথমে অ্যাস করতে না পারলেও পরে ঠিকই অ্যাস করতে পারি। মেয়েটার কেউই নয়, তিশা।
বুঝি না মেয়েটা ইদানিং কেন এত বেশি জ্বালাচ্ছে। এসব ভাবতে ভাবতে কখন যে দুচোখে রাজ্যের ঘুম বর করলো খেয়ালই ছিল না। এদিকে কক্সবাজার এসে পড়লে গাড়ির হেল্পার এসে ডাক দিতেই ঘুম ভেঙে যায়। আমি নড়তে যাব তখন এদিকে নিধি ঘুমোচ্ছে। দুবার ডাক দিলাম, সে উঠছে না। তিশা নিধিকে এভাবে শুয়ে থাকা দেখে মুখটা মেঘলা আকাশের মতো মেঘলা করে ফেললো। আমি কয়েকবার নিধিকে ডাক দিতেই নিধির ঘুম ভেঙে যায়। ম্যাম, আমরা এসে গেছি, এখন কেমন লাগছে আপনার? নিধি কিছু না বলেই বাস থেকে নেমে পড়লো। আমি নিধি আর আমার লাগেজ নিয়ে হোটেল ওয়েস্টার্ন ব্লোতে ঢুকলাম। আগে থেকে হোটেল বুক করা ছিল। কলেজের স্যারের বন্ধু নাকি হোটেলের ম্যানেজার, সেই সুবাদেই আমার রুমটা নিধি আর তিশার মাঝে পড়লো। নিধি তার রুমে ঢুকে বলল, তিশা, আমি ফ্রেশ হয়ে আসছি, আর তোরাও ফ্রেশ হয়ে নে, রাতে আমি আর কিছু খাবো না। আমি ম্যামকে লাগেজ না ভিতরে দিয়েই আমার রুমের চাবি নিয়ে রুমে প্রথমে প্রবেশ করলাম। আর শাওয়ার শেষ করে বিছানায় গায়েলে দিতেই দরজায় নক। দরজা খুলে দেখি তিশা। আপনি এত রাতে কি মনে করে? কেউ দেখলে কি ভাববে? রাজ, আমার ভয় করছে, কোনোদিনও তো একা ঘুমাইনি, তাই ভয় করছে। বাহ, ভালো তো বুঝলাম। তাই একা ঘুমাতে পারেন না তো কেন আসলেন? আর আসলেনি যখন একটা বিয়ে করে বরকে নিয়ে আসতে পারলেন না। আমি কি করতে পারি আপনার জন্য এখন? কিছু করতে হবে না, শুধু বাকি রাতটুকু আমাকে একটু থাকতে দেন, আমি বিছানার এক কোণেই থাকবো। এই পাগল হয়েছো? মাথা গেছে? কি বলো এসব? যা বের হো রুম থেকে। হ্যাঁ, আমি বললাম না আমার ভয় করে, যদি মরে যাই ভয়ে। তুমি প্লিজ একটু থাকতে দাও। এ বলে কান্না করতে লাগলো। বুঝতে পারছি না কি করব। কোন পাগলের কাছে পড়লাম। নিজে চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। বাদ দিয়ে বললাম, আপনি বিছানাতে ঘুমান, দয়া করে আমার চাদরের বালিশটা দেন, আমি ফ্লোরে ঘুমাই, তবু আমাকে ঘুমোতে দেন। আপনিও খাটে ঘুমান, যদি ভূত এসে চেপে ধরে গলা তখন তো মরে যাব। এই চুপ করো, আর একটা কথাও না, চুপচাপ বিছানাতে ঘুমাও। জানি না কি পাপ করেছিলাম যার জন্য এখানে আসতে হলো। আপনি এমন কেন? কোনো মেয়ে কি ইচ্ছে করে কোনো ছেলের সাথে একই রুমে থাকে? নির্ঘাত ভূত দেখে ভয় পাই বলে। এই আপনি চুপ করেন তো। এই 5 তারকা হোটেলে কিভাবে ভূত আসবে? এক্সকিউজের আর কোনো কারণ পান না। যান ঘুমান এখন। প্লিজ আপনিও আসেন না খাটে, আমার একা ভয় করে। চুপ, আর একটা কথাও না। শোনেন, আপনারা বড় লোকেরা জানেন না আপনাদের কাছে সম্মানটা কী জিনিস, কিন্তু আমাদের কাছে সম্মানটাই সব কিছু। কথাগুলো বলে চাদর বিছিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জার্নি করার জন্য কিছুক্ষণের মধ্যেই চোখে রাজ্যের ঘুম এসে ভর করলো। হারিয়ে গেলাম অন্য এক জগতে। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায়। আমি উঠতে যাব, ঠিক এমন সময় দেখি উঠতে পারছি না। সে দেখি তিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি করব বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকে দেখে রাত 3:25। এত রাতে হোটেলে কর্তৃপক্ষের তো ডাকার কথা না, নাকি কোনো সমস্যা হয়েছে? আমি নিজেকে তিশার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে কয়েকবার তিশাকে ডাক দিলাম। তিশা কোনো কথা বলছে না, তাই বাধ্য হয়ে রুমের দরজা খুলেই নিধিকে দেখে আরেকবার চমকে গেলাম। ম্যাম, আপনি এত রাতে, কোনো সমস্যা কি হয়েছে? রাজ, আমার না ভয় করছে, মনে হচ্ছে আমার রুমে কেউ আমাকে গলা টিপে ধরছে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। ম্যাম, এটা হোটেল, এখানে কি আপনার গলা চেপে ধরবে? নিশ্চয়ই আপনি কোনো ভূতের মুভি বা স্বপ্ন দেখেছেন। আমি সত্যি বলছি, আমি ওই রুমে থাকতে পারবো না, আমি তোমার রুমে থাকবো, প্লিজ না করো না। কি বলছেন এসব ম্যাম? আপনি জানেন না আমি খারাপ? একটা ছোট লোকের সাথে আপনি থাকবেন? যদি আপনার কোনো ক্ষতি করি, প্লিজ আপনি আপনার রুমে যান। এছাড়াও আপনাদের কলেজের কেউ যদি শুনে আমার রুমে ছিলেন, শুনলে বাজে কথা বলবে। চুপ করো রাজ, আমার ভয় করছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওই রুমে থাকলে সত্যি ভূতে আমাকে মেরে ফেলবে, নয়তো ভয় পেয়ে এমনিই মারা যাব। ম্যাম প্লিজ, বাজে বকবেন না। এত ভয় পেলে চলে? আপনি রুমে যান প্লিজ। রাজ প্লিজ, আজকে রাতটাই। তাছাড়া বাবা তো তোমাকে আমাদের সাথে পাঠিয়েছে আমার নিরাপত্তার জন্য, তুমি কেন থাকতে দিচ্ছ না? ম্যাম, আপনাকে নিরাপত্তা দেওয়া আর একে মেয়ে রাত কাটানো দুটি বিষয় এক নয়। আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর আমি ছেলে, কেউ জানলে কলঙ্ক হয়ে যাবে। রাজ তুমি সরবা? তুমি যদি না থাকতে দাও, কসম আমি বাবাকে বলবো তুমি আমার সাথে অসভ্যতামি করেছো। প্লিজ দয়া করে আজকে রাতটা থাকতে দাও, যেন আমাকে দুটি কাটা মাথা চেপে ধরেছিল। আমি কি করব ভেবে পাচ্ছি না। নিধির রুমে তিশাকে দেখে কি করবে, কি ভাববে? নিধি যদি আমাকে তিশাকে নিয়ে বাজে কিছু ভাবে। এই রাজ সরো তো। এই বলে নিধি রুমে প্রবেশ করে চমকে গেল। নিধি তিশাকে এভাবে দেখবে স্বপ্নেও কল্পনা করেনি। আমি মাথা নিচে করে দাঁড়িয়ে আছি। নিধি দেখে তিশার পরনে শাড়ি ঠিক নাই, বুক অনেকটা বের হয়ে আছে। আমার নিজেকে বেকুব মনে হচ্ছে। তখন ওঠার সময় তিশার দিকে ভালো করে খেয়াল করা উচিত ছিল। এই কুত্তা, এই জন্যই তুই আমাকে রুমে আসতে দিচ্ছিলি না? যদি তোর কুকর্ম দেখে ফেলি। আরে তোকে তো কিছুটা ভালো মনে করেছিলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার বেস্টির সাথে অসভ্যতামি করলি। ম্যাম প্লিজ বিলিভ করেন, আমি কিছুই করিনি। তিশা ম্যাম ভয় পেয়ে জোর করে আমার রুমে
কথাটা শেষ করার আগে গালে থাপ্পড় পড়লো। এই ছোট লোকের বাচ্চা, তোর মনে খারাপ চিন্তা কি আর তা আমি বুঝি না। তুই আমার বান্ধবীর ঘুমের সুযোগে অসভ্যতামি করেছিস, যার প্রমাণ তার শাড়ি ঠিক জায়গায় নেই। ম্যাম প্লিজ চিল্লাবেন না, আশেপাশে রুমের কেউ সব দেখলে কি হবে বুঝতে পারছেন? আপনাকে অনুরোধ করছি প্লিজ চুপ করেন, আমি আপনাকে সব বলছি। এই তোর মতো চরিত্রহীনের কাছে কি শুনবো আমি? তুই আমার বান্ধবীর সম্মানে হাত দিবি আর আমি তোকে ছেড়ে দেব? কি করে ভাবলি তুই এটা? আমি এখনই হোটেলে ম্যানেজারকে ডাকছি, তোর মুখোশ উন্মোচন করবই আজ। এই কে আছেন দেখে যান। ম্যাডাম প্লিজ, এই বলে নিধির মুখটা চেপে ধরলাম। নিধি নিজেকে ছাড়ানোর অনেক রকম চেষ্টা করছে কিন্তু পারছে না। এক পর্যায়ে নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিলাম। নিধির চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। আমি দরজা লাগিয়ে দিয়ে বললাম, এখন যত চিৎকার করার করেন, এখন আপনি চিৎকারে চার দেওয়ালের মধ্যে আর কেউ শুনবে না। এই ছোট লোককে তুই আমার কাছে আসবি না। তুই কাছে আসলে আমি নিজেকে খুন করে ফেলবো। তুই আমার বান্ধবীর সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করার জন্য আসছিস? তোর থেকে ভূতের কাছে মরাই উত্তম ছিল। এই নাটক থামান, অনেক হয়েছে, আর নাটক দেখতে চায় না। একটা কথা বললে খারাপ কিছু হয়ে যাবে। নিধি আমার কথা শুনে ভয় কাঁপছে, ভয় কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার কোনো ক্ষতি করো না, আমাকে রুম থেকে যেতে দাও। আমি তোমাকে আর ছোট লোক বলবো না, আর অপমানও করব না। চুপ, আপনার কি মনে হয়? চুপ থাকেন। রাজ, কি হয়েছে? তুমি কার সাথে কথা বলো? আর তুমি আমাকে একা রেখে কোথায় গেলে? তিশা ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলতে বলতে চোখ খুলে আমাকে নিধিকে দেখে চমকে উঠলো। শাড়িটা কোনোরকম ঠিক করে বলল, রাজ, সকাল হয়ে গেছে, তবু আমাকে ডাক দাওনি? আর নিধি, তুই কখন আসলি? জানিস রাজ না থাকলে আমার যে কি হতো? রাতে ভূতের স্বপ্ন দেখেছিলাম, তাই ভয়ে রাজের রুমে এসেছি। পাগল হলি নাকি তিশা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 4টা বাজে। এখনো সকাল হতে 2 ঘন্টার বেশি সময় বাকি। আর শোন, তোর ভয় করছে, তুই আমাকে বলতে পারলি না? জানিস এই কুত্তাটা তোর সাথে কি অসভ্যতামি করেছে? কি বলছিস এসব নিধি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর রাজকে কেন কুত্তা বলছিস? সে কি করেছে এমন? কুত্তা বললে তো কুকুরকে অপমান করা হয়, সে তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। কি হয়েছে বল আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না তো। তাহলে শোন কাহিনী। আমি রাত 3:30টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই না, মনে হয় বাস্তবেই 2টি কাটা মাথা, হাত, গলা আমার চেপে ধরছিল। আমি ভয় পেয়ে তাকে ফোন দিয়েছিলাম, তোর রুমেও নক করেছি, তুই দরজা খুলিসনি, তাই বাধ্য হয়ে আমি এই ছোট লোকের রুমে এসে নক করি। নিধি প্লিজ স্যাট আপ ইউর মাউথ। তুই কি জানিস কার সম্পর্কে কি বলছিস? রাজ আমাকে তার রুমে নিয়ে আসেনি, আমি নিজেই আসি তার রুমে। তুই যেমন ভয় পেয়ে আসছিস, ঠিক তেমনি আমিও ভয় পেয়ে আসছি। শোন, আমি বাসায় কখনো একাই ঘুমাইনি, তাই হোটেলের এক রুমে আমার ঘুম আসছিল না, আর একা থাকার জন্য ভয়ও করছিল খুব। তাই জোর করে রাজ না করা সত্ত্বেও আমি তার রুমে থাকার জন্য বাধ্য করেছি। সে একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে যখন ঘুমিয়ে যায়, তখন আমার ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তাই আমি রাজের সাথে গিয়ে শুয়ে পড়ি আর ভয়ে ওকে জড়িয়ে ধরি। আর হ্যাঁ, ঘুমালে আমার ছোট্টবেলা থেকে কাপড় ঠিক থাকে না। সত্যি বলতে রাজ ছোট লোক না রে, ছোট লোক আমি। তিশা কথাগুলো বলে কান্না করে দিল। এদিকে এখন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি, একটা কুকুরের মূল্য যতটুকু, ততটুকু মূল্য গরিবের ঘরে জন্ম নেওয়ার জন্য আমাদের মতো সাধারণ সৈনিকের নেই। নিজের অজান্তে চোখের পানি গড়িয়ে পড়ল। কোনোরকম চোখের পানি ধরে রেখে বললাম, ম্যাম আপনারা দুজন বিছানায় শুয়ে পড়েন, রাত বেশি বাকি নেই, এত দূর জার্নি করে আসছেন, এখন রেস্ট না নিলে কাল করতে পারবেন না। রাজ, কিন্তু তোমার সাথে যা হলো। তিশা ম্যাম প্লিজ, আমি সব শুনতে চাচ্ছি না, আর আপনি একটু উপকার করবেন। কি উপকার বলো? আপনার রুমের চাবিটা দেন, আপনারা 2 বান্ধবী এই রুমে থাকেন, এতে করে ভূত আসবে না। না, তুমি এই রুমেই থাকবে। আর শোনো, নিধি আমাকে ভালোবাসে বলেই তা না বুঝে তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছে। প্লিজ তুমি কিছু মনে করো না, কেমন? কি যে বলেন, আমাদের মতো ছোট লোকের এসবে কিছু মনে করে না, এসব আমাদের নিত্যদিনের সঙ্গী। এখন ঘুমান কেমন? সকালবেলা ফজরের আজানের অ্যালার্মে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে উজু করে ব্যাগ থেকে জায়নামাজ বের করে রুমের এক কোনায় বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। এদিকে নিধিরও ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে চেয়ে আমাকে নিচে দেখতে পায় না। নিধি বিছানা থেকে উঠে বসতেই রুমের কোনায় আমার মতো কাউকে দেখতে পায়।
নিধি তাকে দেখে আমি নামাজ পড়ছি। নিধির মনে হঠাৎ অনুশোচনা বোধের জন্ম হয়। কিছু না ভেবে আবারও শুয়ে পড়ে। শুয়ে রাতের কথাগুলো ভাবতেই তার মনটা খারাপ হয়ে যায়। এদিকে নামাজ শেষ করে দেখি সকাল 6:30 বাজে। সকাল সকাল সমুদ্রের পাড়ে যেতে হবে, তাই তিশাকে কয়েকবার ডাক দিতেই তিশা চোখ খুললো। তিশা চোখ খুলতে বললাম, আপনারা রেডি হয়ে নেন, সকালে সূর্যোদয় দেখতে পারবেন। তিশা ঘুম থেকে উঠেই নিধিকে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকমে ব্রেকফাস্ট করেই রওনা দিল সমুদ্র পাড়ে। হোটেল থেকে মিনিট 4 হেঁটেই আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে আসলাম। সূর্যি মামা সবেমাত্র সমুদ্রের নিচ থেকে উঁকি দিচ্ছে। নিধির বেসমেন্টরা ছবি তোলা ব্যস্ত। আমি তাকে মুগ্ধ নয়নে দেখছি সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য। তিশা আমার কাছে এসে দাঁড়ালো। আমি তিশার দিকে তাকাতে এসে মুচকি এসে বলল, জানো রাজ, এই সাগরের পাশে যদি ছোট্ট একটা ঘর বাঁধতে পারতাম। হ্যাঁ পারবেন, না পাওয়ার কি আছে, টাকা হলে সব সম্ভব। আপনার বাবার তো আর টাকার অভাব নেই। পরের দিন আমরা সবাই কক্সবাজারের সমুদ্র সৈকতে কাটালাম। সবাই অনেক মজা করলাম। সন্ধ্যায় সূর্যাস্ত দেখছিলাম। এমন সময় নীতি পাশে এসে দাঁড়ালো। আমি দেখে না দেখার ভান করলাম। রাজ, তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, তুমি কি আমার কথা শুনবে? জি ম্যাম, বলেন। রাজ, কালকে রাতের ব্যবহারের জন্য আমি সত্যি সত্যিই দুঃখিত। আমি কি থেকে কি বলে ফেলেছি। সত্যি বলতে তিশারও অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। তুমি কিছু মনে করো না। ও ম্যাম, কি বলছেন এসব? এমন বলবেন না, আমাদের কাছে এসব কোনো ব্যাপার না। আমি কিছু মনে করিনি। এই কথা বলে নীতির কাছ থেকে চলে আসলাম। একটা মেয়ে তখনই পিছন থেকে ডাক দিল, ভাইয়া, ঝিনুকের মালা নিবেন? ভাবিকে দিবেন, দেখবেন ভাবি অনেক খুশি হবে। আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠলো। মুখটা একদম আশার মতো। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আপু তোমার তো ভাবি নেই? ও আচ্ছা। এই বলে মেয়েটা চলে যাচ্ছিল। আমি আবার ডাক দিয়ে বললাম, আপনি দাঁড়াও, শোনো, তোমার ভাবি নেই, তবে তোমার মতোই বোন আছে আমার। মালা কত করে বিক্রি করো? ভাইয়া 50 টাকা করে। আপনি কয়টা নিবেন? আমাকে 3টা দাও, সুন্দর দেখে দিবা কিন্তু। দিচ্ছি ভাইয়া, সুন্দর দেখেই দিচ্ছি। এই বলে 3টা মালা বের করে দিল। আমি 3টা মালা থেকে 2টি মালা পকেটে রেখে আরেকটি মালা মেয়েটির গলায় পরিয়ে দিয়ে বললাম, বোন তো আমার 2টা, তাই প্রথমে এই বোনটাকে মালা পরিয়ে দিলাম। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। মনে হচ্ছে মুক্তোর বৃষ্টি হবে, চোখ থেকে মুক্তোর দানা খসে পড়বে। এই কি হলো, কাঁদছো কেন? ভাইয়ের মালা পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে ভাইয়া, কেউ আমাকে এত আদর করেনি, তাই কান্না পাচ্ছে। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, এটা রাখো। ভাইয়া, এত টাকা তো ভাঙতি নেই আমার কাছে। ভাঙতে দিতে হবে না, তুমি রেখে দাও। আর তোমার নাম কি আপু? ভাইয়া, আমি অরিন। ওই যে বাতি জ্বলতাছে না, সেখানে আমরা থাকি। আচ্ছা অরিন, এ নাও, এটা তোমার ভাইয়ের নাম্বার। কোনো প্রয়োজন হলে কল করবে, কেমন? আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, মা চিন্তা করবে। অরিন চলে যেতে দেখি সবাই আমার ঠিক অবাক নয়নে তাকিয়ে আছে। তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, একদম চোখে জল আনার মতো। ফেসবুকে পোস্ট করলেই রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। আমি পোস্ট করছি, তুমি শুধু দেখবে। ও তাই বুঝি? এখন বুঝি একজন মানুষ আরেকজন মানুষকে সহানুভূতি দেখায়, স্নেহ মমতা ভালোবাসা দেখায় ফেসবুকে ভাইরাল হতে? ছি, লজ্জা করে না? একটা বার কি ভেবে দেখো, তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান আছে। তোমাদের মতো বড় লোকেরা সব পারে, মানুষকে সাহায্য করে ফেসবুকে সেলিব্রিটি মানুষের কাছে বড় বড় মানুষ হওয়ার জন্য। শোনো, যা কিছু আমি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই ভিডিওটা ডিলিট করে দিও। আর চলো, বেলা ডুবে গেছে। সবাইকে নিয়ে হোটেলে ব্যাক করলাম। রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজারের জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। সেখানে পৌঁছাতে আমাদের সকাল 10টা বেজে গেল। আমরা পাল নৌকা করে রওনা দিলাম। একটা গ্রুপ, কি সুন্দর অপরূপ দৃশ্য। আমাদের সারাটা দিন সেখানে কাটে আনন্দ উল্লাসে। সন্ধ্যায় সবাই মিলে সেখানে ছোট্টখাটো পার্টির আয়োজন করা হলো। রাত 10টা হবে, এমন সময় সবাই কাপল নাচ করছে। তিশা আমাকে বলল, চলো রাজ, আমরা দুজনে নৃত্য দিই। তিশা, আমি সব পারি না, তোমরা এনজয় করো, আমি বরং দর্শকে দেখি। আমার কথা শুনে নিধি বলল, এই তিশু, কাকে কি বলিস? বিড়াল দিয়ে কখনো হাল চাষ হয়? ও করবে কাপল নাচ। বলেই এসে দিল। আমি সেখানে কিছু না বলে বেঞ্চের এক পাশে গিয়ে বসে পড়লাম। রাত 11টার পার্টি শেষে সেখানে স্থানীয় একটা হোটেলে উঠি। পরের দিন ঘুম ভাঙি তিশার ফোন রিসিভ করতে তিশা বলে, রাজ, নিধিকে হোটেলে পাওয়া যাচ্ছে না। কি বলছে এসব? ওকে ফোন দিয়েছিলে?
হ্যাঁ আমি দিয়েছিলাম, ফোন অফ। আমার কিন্তু টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি। ফোনটা রেখে হোটেল থেকে বের হয়ে পড়লাম। বারবার ফোন দিচ্ছি, ফোনটা সুইচ অফ শোনাচ্ছে। একবার যে সমুদ্রের পাড়ের কাছাকাছি রাখা নৌকা থেকে নিধির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি নিধির সাথে 3টা ছেলে অসভ্যতামি করছে। পাশে রকি পড়ে আছে। আমাকে দেখে তাদের মধ্যে একটা ছেলে বলল, এদিকে আসলে একদম ছুরি চালিয়ে দেব। যেখানে আসিস ওখানে থেকেই চলে যা, বেঁচে থাকতে চাইলে। আমি কোমরে থেকে রিভলভার বের করে ফায়ার করার আগেই ওরা পালিয়ে গেল। নিধি ভয়ে কাঁপছে। তার গায়ে আমার শার্টটা জড়িয়ে দিয়ে গালে ঠাস করে চর বসিয়ে দিলাম আর বললাম, এখানে তো সকালে আসছো কেন? এখন যদি কিছু হয়ে যেত? এই তোর সাহস কি করে হয় নিধির গায়ে হাত তোলার? নিধি আমার সাথে এসেছে, ভাবছি ভোরের স্নিগ্ধতায় একটু ঘুরবো। এই তুমি চুপ করো। এখন যদি ওর কিছু হয়ে যেত? জানো মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তার সতীত্ব। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। তোর মতো ছোট লোকের কাছে আমার কৈফিয়ত দিতে হবে? ওদের হাতে চাকু ছিল, আমি কম চেষ্টা করেছি কি? এই ছোট লোক, আমার ফ্রেন্ডের সাথে অমন ব্যবহার করতেছিস কেন? আর আমার গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? আর ও কি জানে এমন পরিস্থিতি হবে? আর তোকে আমার গার্ড হিসেবে পাঠিয়েছে, এটা মনে রাখিস। সো গার্ডের মতো থাকবি। রকি চলো তো। আমি বোকার মতো দাঁড়িয়েছি, বুঝতে পারছি না মানুষ এমন কেন হয়, বাঁচানোর পরে উল্টা এমন করে। এদিকে হোটেলে ফিরে নিধি তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সকালে ঘটেছে সব ঘটনা বলে দেয়। তিশা আমাকে অনুরোধ করে এই ঘটনা যেন স্যার না জানে। আমাদের 4 জনের মাঝে সীমাবদ্ধ থাকে। আমি মাথা নাড়িয়ে সম্মতি যাপন করলাম। সকালে ব্রেকফাস্ট শেষ করেই সুমনা ম্যাম বলল, সকালে আমরা বেড়াতে যাব। এদিকে সকলে যখন বেড়াতে যাব তখন সমুদ্রের পাড়ে দেখলাম একটা বড় করে স্টেজ করা হয়েছে। কাছে গিয়ে জানতে পারলাম এখানে ড্যান্স কম্পিটিশন হবে। আর এটার স্পন্সর হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেই নীল রং। প্রতিযোগিতায় জয়ী করে পুরস্কার দেওয়া হবে। নিধি রকিকে বলল, রকি তুমি প্রতিযোগিতায় নাম লেখাও, আমি জানি তুমি ফার্স্ট হবা। কিন্তু আমার সাথে কাপড় ডান্স দিবে কি? কে দিবে আবার? তিশা দিবে। তিসের সাথে আমি দিব কখনোই না। তুমি দিলে রাজি আছি। তাই বুঝি? আচ্ছা আমি দেব। এবার হ্যাপি? অনেক। তিশার দিকে তাকিয়ে বুঝলাম তিশার আগে ফুসছে, ফোনা তোলা সাপের মতো। তিশা অনেকটা বিচলিত কণ্ঠে আমায় বলল, রাজ চলো, আমরাও দুজনে কম্পিটিশনে পারফর্ম করব। তুমি শুধু আমাকে সঙ্গ দিও। কি বলছে এসব? কোনো প্রিপারেশন ছাড়া আমি পারবো না। এই তিশা কাকে কি বলিস? ওর মতো ছোট লোক দিবে আবার কাপল ড্যান্স, যে কিনা স্টেজে দাঁড়ালে হাঁটু কাঁপবে। নিধির কথা শুনে সবাই হেসে দিল। তিশা প্লিজ তুমি পাগলামো করো না। রাজ তোমার কিছু করতে হবে না। আমি গত বছর কলেজের ফাংশনে একটা নৃত্য দিয়েছি, সেটাতে এক প্রকার দাঁড়িয়ে থাকলেই হবে। তবুও আমি অংশগ্রহণ করব, তুমি না করো না। আমি আর কিছু বলতে পারলাম না। তিশাকে নাম লিখে আসলো। অনুষ্ঠান রাত 9টায়, তাই সবাই মিলে ঘুরতে গেলাম। বিকেল আমরা হোটেলে ব্যাক করব। তিশা জোড়াজুড়িতে একটা কাপল ডান্সের কয়েকবার প্র্যাকটিস করি। রাত 8টায় যথারীতি অনুষ্ঠান শুরু হয়। একে এক অনেকে পারফর্ম করলো। এবার নিধি আর রকির ডাক পড়লো। দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে। দুজনকে খুব সুন্দর লাগছে, কিন্তু কেন যেন নিধির পাশে রকিকে সহ্য করতে পারছি না। তারা দুজনে একটা হিন্দি গানের সাথে কাপল ডান্স করছে। গানের সাথে নাচের কম্বিনেশন একদম সবার মন কেড়ে নিচ্ছে। মনে হচ্ছে সবার রিয়েকশনেই তাদের পারফর্ম শেষে সবাই বলাবলি করছে তারাই ফার্স্ট হবে। নিধি মঞ্চ থেকে নেমে তিশার পাশে চেয়ারটাতে বসতে বসতে বলল, তিশা লজ্জা না পেতে চাইলে ডান্স দিস না। ওর মতো গাধার ডান্সের কি বোঝে? এটা গান বা গিটার বাজানো না। নিধি তুই চুপ কর না দোস্ত, আমি জানি তোরাই জিতবি, তবে আমরা একটু চেষ্টা করে দেখি পারি কি না সবাইকে আনন্দ দিতে। রকি আমার পাশে বসে বলল, কোনোদিন কাপড় ডান্স কি শুনেছ? রকির কথা শুনে মুচকি হাসলাম। কি ব্যাপার, ছোট লোক হাসছে? হাসবো না কি করব? আমি তো বলিনি আমি কাপল ডান্স দেব, কিন্তু তিশা জোরে জড়িতে না করতে পারেনি। তুমি জিতবে। আরেকটা কথা, যদি তুমি হেরে যাও? হোয়াট আর জোকস, কি বলছিস? আজ পর্যন্ত কলেজের কোনো কম্পিটিশন আমি হারিনি। আচ্ছা যদি হেরে যাও? যদি হেরেই যায় তাহলে তুই যা বলবি তাই করব। ও আচ্ছা, বেশি কিছু করতে হবে না। তিশার কাছে ক্ষমা চাইবে। আচ্ছা ক্ষমা চাইব, আর তুই হেরে গেলে সবার সামনে কান ধরে উঠবস করবি। এই রকি এসব কি বলছো? তুই চুপ কর তিশা, রকি ঠিকই বলেছে। রাজ হেরে গেলে সে কান ধরে আমরা যারা ঘুরতে এসেছি হোটেলে গিয়ে সবার সামনে কান ধরে বসবে।
এমন সময় মঞ্চে থেকে আমাদের ডাক আসলো। তিশা আর আমি মঞ্চে উঠে রকি আর নিধির দিকে তাকালাম। দুজনেই তার ছেলে একটা হাসি দিল। গান শুরু হয়ে গেল, ইংরেজি মাই হার্ট উইল গো। গানের সাথে সাথে তিশা আর আমি কাপল ডান্স দিচ্ছি। তিশাকে আজ কেন জানি রূপবতী লাগছে। মনে হচ্ছে গানের তালে তালে আমরা দুজনে অন্য দুনে হারিয়ে যাচ্ছি। গান শেষ হতে দর্শকদের বাদ ভাঙ্গা উল্লাস। বিচারকরা একের পর এক বাহবা দিচ্ছে। আমরা নিজেরাই ভাবিনি দুজনের কম্বিনেশন এতটা ভালো হবে। রাত 11টার দিকে প্রতিযোগিতার রেজাল্ট যখন দেবে, তখন কেন যেন হৃদমাজারে অজানা একটা বয়সে ভিড় করতে লাগলো। যখন বলল, আমাদের ডান্স কম্পিটিশনে 2021-এ প্রথম হয়েছে যে জুটি, তারা হলো রাজ এবং তিশা। সেকেন্ড হয়েছে নিধি ও রকি, এবং তৃতীয় হয়েছে জোবান ও হ্যাপির জুটি। তিশার কথা শুনে সবার সামনে আনন্দে আমাকে জড়িয়ে ধরে। সবাই হাত তালি দিচ্ছে। আমার কেমন যেন লাগছে। তিশাকে ছাড়িয়ে বললাম, এই তিশা, সবাই দেখছে, ছাড়ো না। তিশা ছেড়ে দিয়ে বলল, সরি রাজ। এদিকে অনুষ্ঠানের পক্ষ থেকে 50,000 টাকার একটা চেক দেওয়া হলো আমাদের। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরার পথে নিধির দিকে তাকিয়ে দেখলাম নিধির মুখটা মেঘলা কোমট আকাশের ন্যায় হয়ে আছে। আর রকি সকলের সামনে তিশার কাছে ক্ষমা চায়। তখন নিধির মুখটা দেখার মতো ছিল। এদিকে রাতটা পার হলেই তার পরের দিন সকালে তিশাকে বলি, তিশা, এই টাকাটা এখানকার আমি গরিবদের মাঝে দান করে দিতে চাই, তোমার কোনো আপত্তি আছে? টাকাটা একটা ছোট্ট মেয়ের হার্টের সমস্যা ছিল জানতে পেরে তাদেরই দিয়ে আসি। রাতে সেখান থেকে যখন ঢাকার বাস ধরি, তখন নিধি আমার পাশেই বসে। তিশা নিধিকে বলেছিল, নিধি, আমি রাজের পাশে বসি, তুই রকির পাশে বস। তোদের দুজনকে বসতে দেয় আর তোরা প্রেম কর। আমি ছোট লোকটাকে শান্তিতে থাকতে দিব না। আর কাল তুই ওর সাথে ওভাবে না নাচলে আমরা জিততাম। তোর জন্য কাল ধরে বসাতে পারিনি, সো আমার ছিটে আমি বসবো। এদিকে নিধি বলল, এই ছোট লোক, তুই এই সাইডে বস, আমি জানালার সাইডে বসবো। ম্যাম এক কাজ করেন, আমি পিছনে চলে যাই, রকিকে এখানে এনে দেই। না, তুই এ পাশে আস। সরি ম্যাম। এভাবে কথা কাটাকাটি শেষে কিছুতে যাওয়ার পর নিধি আমার গায়ে বমি করে দেয়। তিশার ওপর রাগ উঠছে, সবই তিশার জন্য। এই, আপনি কি করলেন এসব? বমি সাথে বেড়াতে আসলেন কেন? যান জানালার পাশে বসেন। এখন কেন আগে বসতে দিলি কি হতো? বমি আর শরীরে পড়তো না। আমার কিছু না বলে ব্যাগটা বের করে একটা জামা পরে নিলাম। রাগে কান্না চলে আসছে। শাকসুনিটা এমন করবে ভাবতে পারিনি। এদিকে বাস এসে গেলে টাকায় সেখান থেকে নিধিকে রিসিভ করতে স্যার গাড়ি পাঠায়। তিশাকে পৌঁছে দিয়ে নিধিকে বাসায় রেখে আমি চলে আসি। পরের দিন মোটামুটি রেস্টের মাঝে থাকি। বিকেল আম্মুর সাথে কথা শেষ হলে কমান্ডো স্যার ফোন দিয়ে আমাকে সন্ধ্যায় যেতে বলে কথা বলার জন্য। সন্ধ্যায় কমান্ডো স্যারের রুমে যেতেই স্যার বলল, রাজ, ট্যুর কেমন হলো? জি স্যার, ভালো। জানো রাজ, তোমাকে আমাদের স্যার অনেক বিশ্বাস করে। বুঝতে পারছি তুমি স্যারের বিশ্বাসের মর্যাদা রেখো। জি স্যার, অবশ্যই। শোনো, যে কারণে ডাকা, পরশু থেকে তোমাকে সশস্ত্র বাহিনীর প্রতিযোগিতা 2021 এর জন্য প্রিপারেশন নিতে হবে। তাই বলছি, পরশু থেকে ট্রেডিংয়ে লেগে পড়ো। এবার কিন্তু আমাদের টিমকে বেশি মডেল নিতে হবে। এছাড়া টাঙ্গাইল কমান্ডের স্পেশাল ফোর্স রয়েছে। জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, যাও তাহলে। আমি স্যারের রুম থেকে বের হয়ে হাঁটছি। এমন সময় অচেনা নাম্বার থেকে কল আসলো, ধরলাম না। রুমে শুয়ে আছি, কয়েকবার রিং হতেই ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, রাজ, কেমন আছো? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারোনি? আমি তামান্না। ও আচ্ছা, কিসের জন্য ফোন দিয়েছেন জানতে পারি? নাকি আরো কোনো ধরনের অপমান করার বাকি আছে? রাজ, প্লিজ সেদিনের কথা তুলছো কেন? আমি সত্যিই লজ্জিত। আচ্ছা বাদ দেন আপনি। আরো কোনো কথা আছে? নয়তো ফোন রাখলাম। রাজ, প্লিজ ফোন রেখো না, আমি তোমার সাথে মিট করতে চাই। সরি, আমার সময় নেই। আর আপনার সাথে দেখা করার কোনো প্রশ্নই আসে না। আমাকে এখনো ঘৃণা করো তুমি? আমাকে এখনো ক্ষমা করোনি? না, আপনাকে ঘৃণা করব কেন? আমি কাউকে ঘৃণা করি না। আর আমি আপনাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। এখন আপনার কাছে অনুরোধ, আপনি আর কোনোদিন আমার নাম্বারে ফোন দেবেন না, বা আমার সাথে কোনোদিন যোগাযোগও করবেন না। রাজ, প্লিজ আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। শুধু আমাকে 1 ঘন্টা সময় দাও। কাল তো শুক্রবার, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, কাল ক্যাফেতে দেখা হবে বিকাল 3টায়। সত্যি বলছো? তুমি আমার সাথে মিট করবে? হ্যাঁ, মিথ্যা কেন বলবো। এখন রাখছি। ফোনটা রেখে এশার নামাজ পড়ে ফেসবুকের আইডিটা অন করতে দেখি একটা মেয়ের অনেকগুলো মেসেজ। সে সবার সিন করা হলো না। পোস্ট করলাম ছোট্ট করে মনের অনুভূতি প্রকাশের অভিব্যক্তি। একটা বিষণ্ণময় বিকেল।
অভিমানী তুমি কান নিচে দাঁড়িয়ে অপেক্ষামান। তখন ঝুম বৃষ্টি নামলো, আর সে বৃষ্টিতে সারা শহর জুড়ে তোমার অনিমেষ কালো চুলের খোপায় বেলি ফুলের মালা এঁটে দিয়ে যদি বলি ভালোবাসি আমার রাজকুমারী, তুমি কি তখন অভিমান করে থাকবে, নাকি মুচকি এসে শাড়ির আঁচলটা দিয়ে আমার ভেজা চুলগুলো মুছে দেবে, বলবে ভালোবাসি তোমায়? পোস্ট করে অফলাইনে চলে গেলাম। মাথা ঝিমঝিম ধরে আছে, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। পরের দিন বিকেলে নীল পাঞ্জাবিটা গায়ে চেপে রওনা দিয়ে ক্যাফের উদ্দেশ্যে। ক্যাফের ভিতরে যেতেই দেখি কোনো একটা মেয়ে কালো পাড়ের নীল তাঁতের শাড়ি পরে বসে আছে। মেয়েটাকে দূর থেকে দেখে চিনতে অসুবিধা হলো না যে এটা তামান্না। যতই পাবার আছি তখনই বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে। অতীতের কথাগুলো এখনো মনে পড়ছে। তামান্নার পাশে গিয়ে বসতে এসে বলল, আসতে কোনো কষ্ট হয়নি তো তোমার? না, কি জন্য রেখেছ? রাজ সরি সেই দিনের জন্য, সেদিন আমি বুঝতে পারিনি। বাদ দাও না তামান্না, বলো কি অর্ডার করব? আমি স্পষ্ট দেখতে পেলাম তামান্না কাঁদছে। তার চোখের পানি মুছে দেওয়ার শক্তিটুকু আমার নেই। আমার সামনে কালো পাড়ে নীল শাড়ি পরে বসে আছে সে। চোখের কাজল আর ঠিক নেই। সময় কত অদ্ভুত, যে মেয়ে একদিন বলেছিল আমি যেন তার সামনে আর কখনো না যাই, আর সেই মেয়ে কত অনুরোধ করছে তার সামনে এনে বসিয়ে রাখছে। কি হলো রাজ, কি ভাবছো? কথা বলছো না যে? জানো তোমাদের কত খুঁজেছি। সেদিন গিয়ে সবাই বলেছে তোমরা চলে গেছো, কোথায় গিয়েছো সেটা নাকি কাউকে বলে যাওনি। জানো তোমাকে এক প্রকার হর্ণ হয়েই খুঁজেছি। আমি ঠান্ডা হয়ে যাওয়া কফির মুখে ঠোঁট ডুবিয়ে বললাম, এত খোঁজার কি আছে? তুমি তো চেয়েছিলে আমি তোমার দৃষ্টির অগোচরে থাকি। রাজ তুমি চলে যাওয়ার পরে আমি জীবনের মানে বুঝেছি কষ্টজিত হারের মাঝেও বিজয়ের আনন্দ রয়েছে। আর যে আনন্দ তুমি উপভোগ করেছো, আমি তোমার কাছে হেরে গেছি। জানো আল্লাহর কাছে কত শতবার ক্ষমা চেয়েছি, অবশেষে তোমার দেখা। রাজ আমাকে ক্ষমা করা চায় না? এসব কি বলছো? অতীত আবার টেনে আনছো। আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই অনেক। আজ তাহলে আসি। রাজ তোমাকে একটা কথা বলার ছিল। বলো। রাজ নিজের যত্ন নিও। মা আর তোমার বোন কেমন আছে? একদিন মায়ের কাছে নিয়ে যেও তো। আচ্ছা, এবার ওঠা যাক। চলো। তামান্না গাড়িতে বসে ভাবছে সে কিভাবে বলবে যার সাথে এতবার অন্যায় করেছে সেই মানুষটাকে সে ভালোবাসে। এদিকে তামান্নাকে কোয়ার্টারে নামিয়ে দেওয়ার সময় নিধি দূর থেকে আমাকে আর তামান্নাকে দেখতে পায়। তামান্না আমাকে নামিয়ে দিয়ে গাড়ি করে চলে যায়। রুমে সে ফ্রেশ হয়ে শুয়ে আছে, এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকাতে দেখি আননোন নাম্বার। ফোন রিসিভ করতে সালাম দিলাম। ওপাশ থেকে সালামের জবাব দিতেই বললাম, কে আপনি? ও আমাকে চিনতে পারেননি লুচ্চা? কে আপনি? এসব কি বলছেন? এই তুই চিনিস না আমাকে? আর কত মেয়ের জীবন নষ্ট করবি? আমার তো সব দেখে নিয়েছিস। নিধি ম্যাডাম, কি বলছেন এসব? এই তুই চুপ কর। আমি তোকে প্রথম দিনেই চিনে ফেলেছি। আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দিব না আমি। আশ্চর্য ম্যাম, কি বলছেন এসব? আমি কার জীবন নষ্ট করলাম? কেন আমার জীবন নষ্ট করিসনি? আমার সব দেখে নেসনি? আমার বান্ধবী তিশার সাথে সেম কাহিনী করছিস, আজ আবার নতুন মেয়ে। ম্যাম চুপ করেন আপনি। এই ন্যাকা সাজবি না। আজকে মেয়েটা যে নামিয়ে দিলি, আমি বুঝি দেখিনি মেয়েটা তোকে টাটা দিয়েছিল। আপনি চুপ করবেন? নিজের মতো সবাইকে মনে করেন? বলে ফোনটা কেটে দিলাম। মাথাটা ব্যথা করছে। এদিকে পরের দিন রেজাল্ট বের হলো। আলহামদুলিল্লাহ, পদোন্নতি হয়েছে। মাকে ফোন করে খুশির খবরটি জানালাম। সাথে মাকে বললাম দোয়া করতে। সামনে সশস্ত্র বাহিনীর অনির্বাণ সামনে রেখে প্রতিযোগিতা। এদিকে কয়েকদিন পর ওই বাহিনীর প্রতিযোগিতা শুরু হয় আমাদের কঠোর পরিশ্রমের ফলাফলের চিত্র। আমাদের বেঙ্গল রেজিমেন্ট প্রতিযোগিতায় গৌরব অর্জন করে। সাথে আমার পোশাকে কর্নেলের ব্যাচ লাগিয়ে দেওয়া হয়। আনন্দে সেদিন আমার চোখ দিয়ে পানি আসার উপক্রম। সৃষ্টিকর্তার কাছে আমরা যা চাই তিনি আমাদের তার চেয়ে বেশি দেন, যদি আমরা সততা নিষ্ঠার সাথে চেষ্টা করতে পারি। শেষ দিনটা আমাদের কাছে বিশেষ মর্যাদার ছিল। আমরা স্যারের কথা রাখতে পারছিলাম। প্রতিযোগিতার পর দিন নিধি তার বাবাকে বলল, বাবা আমি একটু বের হতে চাই, তিশা ফোন করেছিল। আমি বলে দিচ্ছি, তোকে ড্রাইভার নিয়ে যাবে। না বাবা, ড্রাইভার নয়, আমি রাজকে নিয়ে যেতে চাই। নিধি, রাজ এখন কর্নেল, তোমার সিকিউরিটি নয়। সো তাকে কিভাবে বলবো, তার কাজ এটা নয়। বাবা আমি যা বলছি তাই, তুমি রাজকে বলো, রাজ ঠিক শুনবে। প্লিজ বাবা, না করো না। আচ্ছা, আমি রাজকে বলে দিচ্ছি, তুই রেডি হয়ে নে। নিধি রুমে এসে তিশাকে ফোন দিয়ে বলল, আমি রাজকে নিয়ে আসছি, তোর কথা যেন ঠিক থাকে, সব বান্ধবীদের ট্রিট দিবি। সত্যি নিয়ে আসিস? তাহলে মধুবন রেস্টুরেন্টে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই রেডি থাকিস। নিধি রেডি হয়ে রুম থেকে বের না হতেই আমি গাড়ি নিয়ে বাসার সামনে দাঁড়ালাম। নিধি গাড়ি দিকে তাড়াহুড়ো করে নিচে নেমে বলল, এই ছোট লোক, আমাকে মধুবন রেস্টুরেন্টে নিয়ে যা।
আর হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তুই যদি সেনা প্রধান হস তবুও আমার কাছে ছোট লোকই থাকবি, যার চরিত্রের কোনো ঠিক নেই। নিধির কথা শুনে মুচকে আসলাম। গাড়ি করে নিধিকে যখন রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে এসে পড়বো, এমন সময় তিশা বলল। রাজ, কোথায় যাচ্ছ? ভিতরে আসো। তিশার কথা শুনে নিধি অনেকটা অবাক হয়ে বলল। কি হচ্ছে তিশা, ছোট লোকটা কেন ভেতরে যাবে? নিধি, চুপ কর না দোস্ত। নাবিলা, ঈশিতা, অহনা সবাই এসেছে। শো, লেট করিস না। তোদের যা ইচ্ছে আজ খাওয়াবো। আজ আমি অনেক হ্যাপি। নিধি অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। তিশা, নিধি আর আমাকে নিয়ে রেস্টুরেন্টের পার্টি রুমে নিয়ে গেল। রুমটা খুব সুন্দর করে সাজানো। আমি যেতেই তিশা আমার হাতটা ধরে বলল। হ্যালো গাইস, আজ পার্টি হচ্ছে আমার বন্ধু রাজের জন্য। সে চাকরি জীবনে পদান্বিত পেয়েছে আর তার সাথে সশস্ত্র বাহিনী প্রতিযোগিতায় তার রেজিমেন্ট প্রথম হয়েছে। আজ আমরা সবাই আনন্দ করব আর এই খুশির দিনে রাজ আমাদের গান শোনাবে। তিশার কথা শুনে নিধির গা জ্বলছে। তিশা শেষ পর্যন্ত এই চরিত্রহীনটার জন্য এত বড় আয়োজন করলো। তিশা হয়তো জানে না সে কি করছে। কি হলো রাজ, কেক কাটো। আমি ভাবতে পারিনি আমার জন্য এমন কিছু অপেক্ষা করছে। কেকটা কেটে তিশাকে খাইয়ে দিলাম। তিশা সে কেকটাই আমাকে খাইয়ে দিল। নিধির দিকে তাকিয়ে দেখি নিধির চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, মনে হচ্ছে আমাকে কাঁচা খেয়ে ফেলবে। রাজ, নিধিকে খাইয়ে দাও। আমি নিধিকে যখন খাইয়ে দেব তখন নিধি কেকটা না খেয়ে কেকটা পায়ে নিচে ফেললো। রুমটা মুহূর্তেই নীরব থেকে আরও নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে নিধির দিকে তাকিয়ে আছে। তিশা নিধির এমন কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে বলল। নিধি, তুই কেকটা ফেলে দিলি কেন? ফেলবো না কি করব? এই ছোট লোকটার হাতে আমি কেক খাবো আর তুই এমন করবি জানলে আমি কোনোদিনই আসতাম না। নিধি রাগ করে একাই চলে যাওয়ার জন্য বের হলে নিধির সাথে সাথে আমি যখন বেরোতে যাব তখন তিশা বলল। রাজ, তুমি কোথায় যাচ্ছ? তিশা, আমার যেতে হবে। স্যার আমাকে তার মেয়ে প্রোটেক্ট করার জন্য পাঠিয়েছে। রাস্তায় কিছু হলে আমাকেই সাফার করতে হবে। তুমি পারলে নিধিকে আটকাও। তিশা দৌড়ে নিধির সামনে দাঁড়ায়। এই নিধি, যাস না প্লিজ, কত কষ্ট করে পার্টিটা দিয়েছি। তিশা আমার সামনে থেকে সর। এই বলে যখন ধাক্কা দিয়ে সরাতে যায় তিশা নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে নিধির গেলে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে। ছি, তোকে বন্ধু ভাবতেও লজ্জা করছে আমার। আজ থেকে আমার কোনো বন্ধু নেই। আমি গাড়িতে উঠতে গেলে নিধি চিৎকার দিয়ে বলে। এই ছোট লোক, তুই আমার গাড়িতে উঠবি না। তুই তিশার কাছে যা, চরিত্রহীন লোফার কোথাকার। এই বলে গাড়ি নিয়ে চলে যায়। তার 2 দিন পর সিনা স্যার আমাকে তার বাসায় যেতে বলে। বিকেলে স্যারের বাসায় গেলে স্যার বলে। রাজ, তোমাকে একটা কথা বলতে চাই। জি স্যার, বলেন। আজ স্যার হিসাবে না, আশা করি তুমি না করবে না। কি বলছেন স্যার, বুঝতে পারছি না। রাজ, আমি চাচ্ছি আমার মা হারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। গ্রাম থেকে তোমার মা আর বোনকে নিয়ে আসো। আমি তোমার মায়ের সাথে বাকি সব কথা বলে ঠিক করব। কিন্তু স্যার নিধি। তোমারও সব ভাবতে হবে না। নিধি না করবে না। আমি আমার মেয়েকে চিনি। তোমার মায়ের নাম্বারটা দাও। এদিকে স্যার পরের দিন আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে ফেলে। আম্মুর কাছে শুনি নিধি বিয়েতে রাজি। আমি আম্মুর কথা শুনে বিস্মিত হয়ে যাই যে মেয়েটা আমার নাম শুনতে পারলো না, সেখানে বিয়েতে রাজি। কিন্তু 2 দিন পরে বিয়ে মানতে পারছিলাম না। তবুও কি করার, মায়ের হুকুম, বিয়েটাও হয়ে যায়। তিশা বিয়েতে আসেনি, হয়তো অভিমান নয়তো রাগে। আজ আমাদের বাসর রাত। ফুলে ফুলে সাজানো রুমটা, বিছানায় শত ফুলের মাঝে আরেকটা ফুল বসে আছে। আমি দরজা বন্ধ করে আগামী দিনগুলো কল্পনা করতে করতে রুমের ভেতরে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করে নিধির কাছে গেলাম। ভাবতে লাগলাম, যে মেয়ে এত অহংকারী ছিল কিভাবে এত ভালো হয়ে গেল। আল্লাহ তার মনে ভালো মানুষই দিয়েছেন, তো এভাবে যেন সে ভালো হয়ে থাকতে পারে আর তাকে নিয়ে আমি ভালো থাকতে পারি। আপনারা দোয়া করবেন। এই গল্পটি কিন্তু এখানেই শেষ হয়নি। এই গল্পটি আপনারা চাইলে 2য় সিজনও হতে পারে। আর যদি 2য় সিজন চান তাহলে আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন, তাহলে 2য় সিজন 1-2 দিনের মধ্যে আপলোড দেওয়া হবে। আল্লাহ হাফেজ।